বুঝুন দাঁড়াই দাঁড়াই আমি 1 মিনিট স্টার্ট করে দিতে, তারপর আপনার কমেন্ট করেন, আমি একটু বাইরে যাবো। আচ্ছা, যাওয়ার আগে বললো করেন, এই যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে এই প্রাইমারি সেশনে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই নক দিচ্ছিলেন যে প্রাইমারির শেষ সময়ের আপনাদের নিকট থেকে একটা সাজেশন চাই। আজকে সেই সাজেশন ক্লাসটা চমৎকারভাবে আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার উনি আপনাদের চমৎকারভাবে কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো, এবং কি এই যে কয়েকটা দিন আপনি কোন টপিকসগুলো হাত দিবেন না একবারেই, এই সব কিছু মিলে চমৎকার একটা সেশন আমরা করতে যাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, নাম্বার কত? নাম্বার হচ্ছে 90। 90 কিন্তু পাইতে হবে না, ঠিক আছে? তবে আপনি কত পাইলে সেফ জোনে থাকবেন এটা কিন্তু আমরা অগ্রিম বলতে পারি না, হয়তো আমরা আন্দাজে বলি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কোশ্চেন দেখে ডিসাইড করতে হবে আপনি কত পাইলে সেফ জোনে থাকবেন, ঠিক আছে? এইটা কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয়। সো চলেন আমরা কথা না বাড়িয়ে চমৎকারভাবে সাইফুল স্যারের কাছে চলে যাচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে দেখেন এই যে 90 যে মার্কস থাকবে, 90 মার্কস থাকবে, কোনটা কত নাম্বার এটা তো আপনারা জানেন, ঠিক আছে? যেমন আপনার হচ্ছে জিকে, জিকের মধ্যে আর একটা পার্ট আছে, কি পার্ট? সেটা হচ্ছে ডেইলি সায়েন্স। এই ডেইলি সায়েন্স প্লাস জিকে কত কত থাকবে? নাম্বার থাকবে 20। এরপরে ইংলিশে কত থাকবে? 25। ম্যাথে কত থাকবে? 20। আর বাংলায় থাকবে 25। এখন আপনি এই জিকে থেকে স্টার্ট করবেন নাকি ম্যাথ দিয়ে স্টার্ট করবেন, এইটাও কিন্তু জানতে হবে আজকে। চলেন আমরা সাইফুল স্যারের কাছ থেকে বিস্তারিত আজকে একটা তো মানে সব কিছুই জেনে নেওয়ার চেষ্টা করব, যেন 9 তারিখের পরীক্ষাটা সবারই ভালো হয়। তাহলে যারা যুক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু চমৎকার একটা সেশন, একটু শেয়ার দিয়ে রাখেন। কোনো কথা যদি মিসিং হয়ে যায় তাহলে আপনি রাত্রে শুয়ে শুয়ে আর একটা বার দেখে ফেললেন। ওকে, চলেন সাইফুল স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার ধন্যবাদ দাদা। আর ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে সাধারণত এই ধরনের ক্লাসগুলো একটু স্পেশাল হয়, একটু বিশেষভাবে ক্লাসটা হয়, কারণ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা একদম শেষ সময়ের যে প্রস্তুতি আমরা লিখিয়ে দিয়েছি যে শেষ 3 দিনের গুরুত্বপূর্ণ নির্দেশনা। ব্যাপার যেটা হয়েছে, আপনি গত কয়েক মাস যাবত, 6 মাস, 1 বছর যাবত অনেকে প্রস্তুতি নিচ্ছেন, এবং প্রস্তুতি নেওয়ার একটা পর্যায়ে এসে এখন আপনি আসলে কিভাবে পরীক্ষাটা দিবেন বা কি প্রস্তুতিটা করা উচিত, এখন আপনার কি করা উচিত, কিভাবে আগানো উচিত, এই ব্যাপারগুলো নিয়ে বা এক্সাম হলে বসে বিস্তারিত কি ব্যাপারে আপনি কাজ করবেন, এই ব্যাপারগুলো নিয়েই আসলে আজকের সেশন, যেখানে আমরা এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সেইখানে আপনার যে প্রশ্নগুলো আছে, আপনি যে সকল প্রশ্ন জানতে চান, আমি আজকে তো অনেকগুলো টপিক কভার করবই, এর বাইরে থেকেও যে সকল প্রশ্নগুলো আপনার কাছে আছে বা যে প্রশ্নগুলো আপনার মনে আছে বা আপনি জানতে চান, আমার কথা থেকে মাঝখানে যদি কোনো প্রশ্ন মনে হয়ে থাকে, অবশ্যই অবশ্যই সেইটা কমেন্টস করে ফেলতে হবে, আমাকে জানাতে হবে। এবং আমার যে সেশন, আমার যে ক্লাসগুলো সাধারণত লাইভে হয়, সেখানে আমি সবসময় একটা কথা বলি যে স্টে কানেক্টেড, স্টে উইথ আস, অ্যান্ড লেট মি নো হোয়াট ইউ আর থিঙ্কিং, অ্যান্ড লেট মি নো অ্যাজ ইউ আর কানেক্টেড উইথ মি। দ্যাট মিনস আপনি যে আমার সাথে কানেক্টেড আছেন এইটা আমাকে জানাতে হবে। এটা আমি যদি বুঝতে পারি যে আপনি আমার সাথে কানেক্টেড আছেন, তাহলে সেটা আপনার সাথে আমার একটা টু ওয়ে কমিউনিকেশন হবে, একটা কমিউনিকেশনটা ফ্রুটফুল হবে। এবং এটার জন্য কি করতে হবে, এটার জন্য কমেন্টস করতে হবে। শুরুতেই আমাকে জানাতে হবে যে আপনারা কারা কারা যুক্ত আছেন, কোথা থেকে আছেন। এবং এবং বিশেষত আমি সাধারণত পত্রিকার ক্লাসগুলো নিয়ে থাকি এই ধরনের লাইভে, বাট আজকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমরা আগামী 9 তারিখে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটা আছে সেইটা নিয়েই কথা বলবো। এবং আজকে আমরা সেই পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করব। এবং সেই জায়গা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, কিভাবে পরীক্ষাটা শুরু করতে হবে, কিভাবে পরীক্ষাটা শেষ করতে হবে, এবং ডিউরিং দ্য এক্সাম এই যে 90 মিনিটের যে পরীক্ষা, এই পরীক্ষাটা আপনাকে ব্রেনটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এইটা নিয়ে আসলে কথাবার্তা। একটা গল্প দিয়ে শুরু করব, সেইটা হচ্ছে দেখেন, বলা হয় যে পরিশ্রম করলেই সফলতা আসে, বাট উত্তরটা হচ্ছে ভুল। এই ধরনের ব্যাপারটা আসলে এমনটা না। শুধুমাত্র পরিশ্রম করলে সফলতা আসে না, পরিশ্রম করতে হবে, প্রপার নিয়ম মেনে পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিজান আহমেদ যুক্ত হয়েছে। সালাম দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন, এবং সেই সাথে বাদবাকি যারা আছেন তারাও একটু জানাবেন। যেটা বলছিলাম সেটা হচ্ছে,
আপনাকে শুধুমাত্র পরিশ্রম না, সেই সাথে আপনাকে জানতে হবে যে কখন আপনাকে পরিশ্রম করতে হবে, কিভাবে করতে হবে। ফ্যাক্টর হচ্ছে এরকম, পৃথিবীর সবথেকে দ্রুততম প্রাণীটা হচ্ছে চিতাবাঘ। ঠিক আছে? যে সবথেকে দ্রুত যাইতে পারে। ঠিক আছে? মানে শিকারী প্রাণীর ভিতরে। তো ফ্যাক্টর হচ্ছে এই চিতাবাঘও কিন্তু প্রতিবার শিকার করার সময় সেটা হরিণকে ধরতে পারে না। কারণ হচ্ছে চিতাবাঘে অনেক সময় মিস হয়। তার মানে আপনি শুধুমাত্র ফাস্ট হইলেন, আপনি শুধুমাত্র অনেক বেশি মেরিটোরিয়াস হইলেন, আপনি শুধুমাত্র ব্রেইনি হইলেন, আপনি অনেক কিছু পড়ে ফেলছেন, আপনি অনেক কিছু বুঝে ফেলছেন, আপনি অনেক কিছু জেনে ফেলছেন। এর মানেই এটা না যে আপনি চাকরিটা পাবেন। এর মানেই এটা না যে আপনি অবশ্যই ভালো করবেন। কারণ হচ্ছে শুধুমাত্র জ্ঞান থাকা, শুধুমাত্র নলেজ থাকা, শুধুমাত্র জানা বা পারাই চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয় না। বরঞ্চ সেইটার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড দ্য পারফেক্ট ইমপ্লিমেন্টেশন উইল এনশিওর, পারফেক্ট ইমপ্লিমেন্টেশনটা যে কিভাবে আপনি সেটা অ্যাপ্লাই করছেন, আপনি আপনার জ্ঞানের জায়গাটা, আপনি আপনার নলেজের জায়গাটা কিভাবে ইউটিলাইজ করছেন, সেইটাই নিশ্চিত করে যে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটা পাবেন কি পাবেন না। তো আমরা আসলে সেইটা নিয়ে কাজ করব। আজকের ক্লাসটা আপনাকে নতুন কিছু খুব একটা শিখাবে না, বরঞ্চ এইটা শিখাবে যে আপনি যেটা শিখেছেন সেইটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আমার কথা কি বোঝা গেল কিনা? এবং আমাকে একটু আওয়াজ দিতে হবে, আমি আগেই বলেছি, আমাকে জানাতে হবে আপনারা কারা কারা যুক্ত আছেন, কিভাবে যুক্ত আছেন। ঠিক আছে? এবং আমি যে আপনাকে যে কথাগুলো বলছি এটাকে একটু কমেন্টস করে আমার সাথে একদম লাইভ কমেন্টস করে আমার সাথে একটু কানেক্টেড থাকতে হবে, যাতে আমি বুঝতে পারি যে আমি যে কথাটা আপনাকে বুঝাইতে চাচ্ছি এইটা আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো চলেন আজকে আমরা একটু পরবর্তী পেজে একটু যাই। ৩ দিনের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলব। প্রথম কথা হচ্ছে শেষ সপ্তাহের প্রস্তুতির কৌশল। আপনি শেষ সপ্তাহে কি, কি কৌশল আপনি আসলে অবলম্বন করবেন বা কিভাবে আপনার আগানো উচিত? একদম শুরুতেই আমি যে কথাটা বলেছি এবং আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেইটা হচ্ছে এই কথাটা। সেটা কি কথা? সেটা হচ্ছে নতুন বই বা নতুন টপিক শুরু করবেন না। এই কথাটা আমি হয়তোবা আজকের সেশনে আরো কয়েকবার বলবো, বাট ফ্যাক্টর হচ্ছে এইটা যে এখন থেকে আজকের এই লাইফটা থেকে, আজকের লাইফটা শেষ হওয়ার পর থেকে নতুন করে কোনো কিছু পড়বেন না। নতুন কোনো টপিক, নতুন কোনো সাবজেক্ট, কোনো সাজেশন, কোনো শর্ট সিলেবাস, কোনো শর্ট নোট, কোনো হ্যান্ড নোট, কোনো টিচারের সাজেশন, ইভেন আমিও যদি আপনাকে বলি যে ভাই এই 10টা পেজ পড়ো তোমার খুব গুরুত্বপূর্ণ, এই 20টা পেজ পড়ো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই দিকের সাজেশনটা পড়ো এটা তোমার জন্য কোনো গুরুত্বপূর্ণ, ডোন্ট গো ফর ইট। যায়েন না, পড়েন না। যা পড়েছেন গুড এনাফ। গত ৩ মাস যাবত পড়াশোনা করেছেন, ৬ মাস যাবত প্রিপারেশন নিচ্ছেন, ৪ মাস যাবত পড়াশোনা করছেন বা ১ মাস যাবত পড়াশোনা করছেন, যা পড়াশোনা করছেন, যতটুকু পড়াশোনা করেছেন, যদি চাকরি হয় তাহলে ওইটুকু দিয়ে হবে, যদি না হয় তাহলে হবে না ভাই। একদিনে, এক সপ্তাহে, ৩ দিনে নতুন অনেকগুলো টপিক পড়ে ফেলবেন, সেটা দিয়ে হয় না। সেটা দিয়ে মানে চাকরি হবে না। নতুন এখন অনেক কিছু পড়ে চাকরি হয়ে যাবে, ব্যাপারটা নট পসিবল, নট প্র্যাকটিক্যাল আর কি। পসিবল হইতে পারে বাট নট প্র্যাকটিক্যালি পসিবল। ঠিক আছে? সো ফ্যাক্ট হচ্ছে শুরুতে কি বললাম, নতুন বই বা নতুন টপিক শুরু করা যাবে না। যা পড়েছেন ওই যে আগের পড়া নোটগুলো বারবার রিভিশন দেন। আগে যা পড়েছেন সেটাই রিভিশন দেন। এবং একটা কথা বলি, আমি সবসময় একটা কথা বলি, ইভেন আমি আমার মানে আমি আমার চাকরির প্রস্তুতিতে যে জিনিসটা একদম সবসময় ফলো করেছি, একদম আমি যদি বলি চাকরির প্রস্তুতি না শুধুমাত্র, ইভেন আমার একাডেমিক লাইফেও আমি যে জিনিসটা সব সময় এখন পর্যন্ত আমি যে জিনিসটা প্র্যাকটিস করি সেইটা হচ্ছে মানে আমি যেটা পারি ভাই আমি এটা পারি, আমি এটা বুঝি। যেটা আমি বুঝি না সেটা আমি কিছু বুঝি না, এটা আমি পারি না, এটা আমাকে দিয়ে হয় না। ঠিক আছে? কিন্তু যেইটা আমি পারি আই এম এক্সপার্ট অফ ইট। মানে এটা বলা হয় যে ওই যে এটা একটা মুভির মতো বলা হয় যে ভাই আমার স্টেজে আমি সারাদিন পারফর্ম করব না, আমি স্টেজে 10 মিনিট পারফর্ম করবো, বাট 10 মিনিট যখন আমি স্টেজে থাকবো তখন আমার থেকে বেটার কেউ থাকবে না, এমন একজনও থাকবে না যে আমার দিকে তাকাবে না, সবার আমার দিকে তাকাইতে হবে। আই উইল বি দ্য সেন্টার অফ অ্যাটেনশন। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে আপনার নোটগুলো আপনি যা পড়েছেন, যতটুকু পড়েছেন, এইটা এনশিওর করেন যে ভাই আমার হলের ভিতরে, আমার উপজেলার ভিতরে এমন একজন নাই যে এই টপিকটা আমার থেকে ভালো বোঝে। আপনি মনে করেন বাংলা পড়েছেন, আপনি বাংলা খুব ভালো পারেন, দেন গো ফর ইট, বাংলাই পড়বেন। আপনি বাংলাটা এমনভাবে পড়বেন যে ওই বাংলা আপনার থেকে বেশি মার্ক পাবে আপনার উপজেলা একজনও নাই, নট এ সিঙ্গেল পার্সন। আপনি বেস্ট অফ ইট। আপনি ইংরেজি পারেন,
আপনি শুধুমাত্র ইংরেজি পড়বেন এবং আপনি এমনভাবে ইংরেজি পড়বেন যে আপনার থেকে ভালো ইংরেজি আর কেউ পারেন। আপনি জিকে পারেন ওইভাবেই পড়েন। আপনি হয়তোবা বাংলা পারেন না, আপনি একটা টপিক পারেন। আপনি হয়তোবা ম্যাথের ২ টা টপিক পারেন, ২ টা সেকশন আপনি পারেন। বাট ওই ২ টা সেকশন আপনি এমনভাবে পড়েন যে ওই টপিকে কোয়েশ্চেন আসলে আপনার থেকে ভালো কেউ পারবে না। আমার কথাটা কি বোঝা গেল কিনা? আমাকে একটু জানান। মানে আমি আপনাকে কি বলছি, আপনি একদম 100% প্রিপারেশন নিবেন, সবকিছু পড়ে ফেলবেন, ইটস নট ইম্পোর্টেন্ট। আপনি যতটুকু পড়েছেন, আপনি এইটা এনশিওর করেন যে ভাই আমি এতটুকু পড়েছি এবং এর ভিতরে কোনো ফাঁকিঝুঁকি নাই। আই এম মাস্টার অফ ইট। আমি ৫ টা টপিক পারি, আমি একটা সাবজেক্ট পারি, আমি ৪ টা সাবজেক্ট পারি না, আমি ৫ টা সাবজেক্ট পারি না, আমি ২ টা সাবজেক্ট পারি। বাট এই ২ টা সাবজেক্টে আমি বস। এই ২ টা সাবজেক্টে আমাকে হারাইতে পারবে এমন একজনও নেই। আমার কথা কি বোঝা গেল কিনা? বা আমার এই জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হইল কিনা একটু আমাকে জানাবেন। ঠিক আছে? মানে আমি যেটা বুঝাইতে চাইলাম, আমি আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে আপনি যেইটা পারেন আপনি সেটা পারেন। ওইটাই আপনার থেকে ভালো কেউ পারে না। যেটা আপনি পারেন ওইটা আমি পারি না। ভাই আমি এটা পারি না। আপনি দুনিয়ার সবকিছু পারবেন না। আপনার এই পরীক্ষার সকল প্রশ্নের উত্তর আপনি পারবেন না। কেউই পারে না। ইভেন যে প্রশ্ন বানাইছে সেও হয়তোবা পারে না। তো ফ্যাক্টর ইজ দ্যাট আ সবকিছু পারা গুরুত্বপূর্ণ না। সবকিছু পারতে হবে এমনটাও না। বাট যেইটা পারেন সেটা আপনার থেকে ভালো কেউ পারে, then it's a problem. Then the possibility of getting the job is low. তার মানে হচ্ছে আপনি একটা টপিক পারেন যেটা আপনার পাশে যে বেঞ্চে বসে রয়েছে সে আপনার থেকে ভালো পারে, তাইলে হয় সমস্যা। তাইলে হবে না। তাইলে কঠিন হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? সো যতটুকু পারেন, যতটুকু পড়েছেন, বি দ্য মাস্টার অফ ইট। একদম বস হইতে হবে ওইটার। এবং কি বললাম যে সব প্রশ্ন করার চেষ্টা করবেন না, সঠিক উত্তর বেশি দেওয়াই লক্ষ্য। এটা দিয়ে কি বুঝাইলাম? এটা দিয়ে বুঝাইলাম হচ্ছে ওই যে আমি আপনাকে যেটা বললাম, যেহেতু আপনি নতুন কিছু এখন পড়বেন না, যেহেতু আপনি আগের জিনিসটাই রিভাইজ করবেন, সেহেতু পরীক্ষার হলে গিয়ে আপনি দেখবেন আপনি কিছু প্রশ্ন পারেন না। কিছু প্রশ্ন আপনার মাথার উপর দিয়ে যাবে এবং মাথার উপর দিয়ে এমনভাবে যাবে আপনি কিছুই বুঝতেছেন না। আপনার কাছে মনে হবে এটা কোন টপিকের প্রশ্ন? ডোন্ট বদার ইট। চিন্তাই করেন না, বাদ দেন, ফেলে দেন, দরকার নেই সকল ফালতু প্রশ্নের। কিছু প্রশ্ন থাকবে, জিন্দিগিতে আপনার সব প্রশ্ন কমন পড়বে না। কিছু প্রশ্ন আপনার কাছে থাকবে যে প্রশ্ন কোনোদিন আপনি দেখেন নাই, যে প্রশ্ন একদম আপনার চিন্তার বাইরে, বিয়ন্ড দ্য বক্স, একদম আউট অফ দ্য বক্স চলে আসছে কিছু একটা জিনিস, এটা আপনি বোঝেন না। সো ওইটা আপনার পারতে হবে না, ওইটা আপনাকে পারতে হবে না। ঠিক আছে? কেন পারতে হবে না দেখেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি জব পাইছেন, প্রশ্ন দেখাইছেন, জব পাইছেন, আলহামদুলিল্লাহ ভালো। এখন যদি এরকম হয় যে আপনি জব পান নাই, আপনি খুব একটা কাটমার্ক পান নাই বা আপনি এমসিকিউ দেখাইতে পারেন নাই, বাট যদি এরকমটা হয় যে আপনি হচ্ছে কাটমার্ক যা ছিল আপনি পাইছেন, কিন্তু আপনি কিছু আন্দাজেও দেখাইছেন এবং আন্দাজে দেখানোর ফলে আপনার নেগেটিভ মার্কিং বাড়ছে। ঠিক আছে? নেগেটিভ মার্কিং বাড়ার ফলে আচ্ছা রাসেল আহমেদ বলছেন ক্লিয়ার। আচ্ছা আফিফা বিনতে আলামিন লিখছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আফিফা আপনি কেমন আছেন? সরি আলিফা, সরি আলিফা আপনারা কেমন আছেন জানাবেন। কোনো প্রশ্ন থাকলে করে ফেলবেন, হ্যাঁ? একদম প্রশ্নগুলো ফ্রিলি করে ফেলবেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখেন, যদি এইরকমটা হয় যে এবং এই ধরনের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আমরা অনেক স্টুডেন্টের ভিতরে দেখি। তারা প্রায়ই বলে যে স্যার আমি তো অনেকগুলো টপিক পড়ে গেছি, আমি তো অনেক কিছু পারতাম, কিন্তু পরীক্ষার হলে না স্যার মাথাটা একটু আউলায় গেল, পরীক্ষার হলে না এমনি একটা ম্যাথ মানে একটু এলোমেলো হয়ে গেল, আমি আর পরের ম্যাথগুলো করতে পারলাম না। আমি তো অনেক কিছু পড়ে গেছি, আমি তো অনেক কিছু জানতাম, কিন্তু আমি কেন জানি অ্যাপ্লাই করতে পারলাম না। অ্যান্ড এর থেকে জঘন্যতম, এর থেকে নির্মম আফসোস আর হয় না ভাই। এইটা এনশিওর করেন যে আপনি যতটুকু শিখেছেন, আপনার জ্ঞান যতটুকু, আপনার নলেজ যতটুকু, আপনি যতটুকু পারেন, যতটুকু আপনি পড়েছেন, তার পুরোটা আপনি পরীক্ষার হলে দিয়ে আসতে পারছেন। কি বলছি বুঝতে পেরেছেন? আপনার ভান্ডারে যতটুকু নলেজ আছে, যতটুকু প্রিপারেশন আছে, আপনার ফুল প্রিপারেশনটা, ফুল এবিলিটিটা আপনি পরীক্ষার হলে শো অফ করতে পারছেন। এখন আপনার পুরো পরীক্ষার হলে শো অফ করতে পারার পরেও যদি আপনার, এবং এতে ম্যাক্সিমাম ক্ষেত্রে জব হয়ে যায়, যারা নিজের ফুল পটেনশিয়ালটা দেখাইতে পারে, যাদের নিজের ফুল এবিলিটিটা দেখাইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মোর দ্যান 90% ক্ষেত্রে তাদের জব হয়ে যায়।
এরপরও যে 10%-এর জব হয় না, ওই 10% অন্ততপক্ষে এই আফসোসটা করে না যে আরে আমি তো পারলাম না। তাদের ব্যাপারটা হচ্ছে এরকম, ভাই আমি যা পড়ছি আমি পুরোটা ট্রাই করছি, আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট, বাট স্টিল আমার জবটা হয় নাই। রিজন হইতেছে আমার পড়াশোনার ঘাটতি ছিল। আমি হয়তো সব টপিক পড়তে পারি না এবং তার পরের বার চাকরি তার হয়ে যাবে। কিন্তু যদি এইরকম হয় আপনি অনেক পড়ছেন, অনেক পড়ছেন, অনেক পড়ছেন, কিন্তু যা পড়ছেন তার খুব অল্প অংশই পরীক্ষার হলে দেখাইতে পারছেন, অ্যান্ড দেন আপনার কাছে আফসোস থাকবে যে ভাই আমি তো এত পড়লাম কিন্তু পরীক্ষার হলে তো অ্যাপ্লাই করতে পারলাম না, দেখাইতে পারলাম না। সহজ সহজ টপিকের প্রশ্ন আসছে কিন্তু আমি অ্যান্সার করতে পারলাম না, অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম। কথা বোঝা গেল কিনা? এই কথা ক্লিয়ার হইলো কিনা, বুঝতে পারলেন কিনা একটু জানান। আচ্ছা, এরপরে যেটা বললাম, দুর্বল কিন্তু নম্বর পাওয়া যায় এমন টপিকগুলোতে জোর দেন। কোন কোন টপিকে জোর দিবেন সেটা নিয়ে আমি বলবো একটু পরে, ঠিক আছে? একটু পরে আসেন। এবং বলছে অপ্রয়োজনীয় আলোচনা ও গুজব এড়িয়ে চলুন। এইটা হচ্ছে এই পরীক্ষার আগে বেশ কিছু অপ্রয়োজনীয় কথাবার্তা আসে, যে টুকটাক কিছু কথাবার্তা প্রায়ই শোনা যায় প্রত্যেক বিশেষ করে এই ধরনের বড় পরীক্ষার ক্ষেত্রে আমরা শুনি। যেমন আপনাকে বলবে কোশ্চেন আউট হয়েছে, কোশ্চেন লিক হয়েছে, 12 লাখ, 13 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে কোশ্চেন পাওয়া যাচ্ছে, পরীক্ষা তো আগে থেকে সেট হয়ে গেছে, ঠিক আছে, রেফারেন্স ছাড়া তো চাকরি হবে না, মামুর জোট ছাড়া তো কিছু হবে না। এই টাইপের বহু রকম কথাবার্তা আপনি শুনবেন, ঠিক আছে? ইভেন আপনাকে বিভিন্ন গ্রুপেও বলবে সেই গ্রুপে অ্যাড হওয়া, প্রশ্ন পাওয়া যাবে, 500 টাকায় প্রশ্ন পাওয়া যায়, 100 টাকায়, 200 টাকায় প্রশ্ন পাওয়া যায়। এরকম বিভিন্ন গ্রুপ থাকবে, বিভিন্ন জায়গা থেকে নক দিবে, বন্ধু বান্ধব নক দিবে। ইভেন এইটাও বলবে পরীক্ষা তো পিছায় গেছে, পরীক্ষা তো স্থগিত হইতে পারে, পরীক্ষা তো বন্ধ হইতে পারে, কোশ্চেন তো আগে থেকেই লিক হয়ে গেছে। বিভিন্ন রকম গুজব আসবে, কান দিবেন না, শুনবেন না, এগুলো শোনাই যাবে না। এগুলো আপনার প্রিপারেশনকে ধ্বংস করে দিবে, এগুলো আপনার কনফিডেন্টকে শেষ করে ফেলবে। এই সকল জায়গায় কান দিবেন না। আচ্ছা, মিজান হোসেন ক্লিয়ার। আচ্ছা, শুভ সাহু স্যার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? শুভ, আপনারা কেমন আছেন জানাবেন। প্রস্তুতি কেমন সেটাও একটু জানাবেন, প্রস্তুতি সম্পর্কিত প্রশ্নগুলোও জানাবেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইরকম বিভিন্ন রকম ডিমোটিভেটিং এবং আহ, পারিপার্শ্বিক বিভিন্ন রকম গুজব এবং কথাবার্তা আলোচনা আপনার কানে আসবে বা আসা শুরু করেছে। বাট বাস্তবতা হচ্ছে এখানে আপনি ওয়েল ম্যাচিউরড, আপনি অনেক কিছু বোঝেন, এবং এই জিনিসগুলোতে তাকালে বা এই জিনিসগুলো শুনলে আপনার প্রিপারেশনটা ধ্বংস হবে, আপনার কনফিডেন্টটা ধ্বংস হবে, আপনার ফোকাসটা নষ্ট হবে। এবং পরীক্ষায় ফোকাস বা কনফিডেন্ট এই দুইটা কোনোটা যদি নষ্ট হয়ে যায়, স্বাভাবিকভাবেই আপনার পরীক্ষা খারাপ হবে। সো ফোকাস নষ্ট করা যাবে না, কনফিডেন্স নষ্ট করা যাবে না। আর ফোকাস আর কনফিডেন্স ঠিক রাখতে হইলে এই সকল টপিকে তাকানো যাবে না, একদম তাকানোই যাবে না। কি হইতেছে, আচ্ছা ঠিক আছে এই গ্রুপে কোশ্চেন লিক হয়েছে, আচ্ছা ভাই হয়েছে, আমি আমার কোশ্চেন লাগবে না। আচ্ছা ওইখানে তো কোশ্চেন আগে থেকে আউট হয়ে গেছে, আচ্ছা এখানে তো আগে থেকে টাকা, ভাই আমার টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিয়ে পরীক্ষা কোশ্চেন কিনতে পারবো না, আমি লবিং করতে পারবো না, আমার মামুর জন্য নাই, ভাই আমি পারলে পারবো, নাইলে নাই। দ্যাটস দ্য ব্যাপার। কথা কি বুঝতে পেরেছেন? সোজা কথা। তো তার মানে হচ্ছে এই সকল গুজবে কান দিবেন না, এবং এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুয়া হয়, স্টুডেন্টের কনফিডেন্স নষ্ট করার জন্য হয়, আর কোনো কাজে লাগে না। আচ্ছা, এখন আসলে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম, টপিকগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই সকল টপিকগুলোতে একটু রিভিশন দিবেন। আসেন বাংলায়, বাংলায় যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে এই যে সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বিগত বছরগুলোতে এই সকল টপিক থেকে প্রশ্ন বেশি আসছে। তো এই সমাজগুলো মানে এই টপিকটা একটু দেখবেন, সন্ধিটা দেখবেন, উপসর্গ প্রত্যয়টা দেখবেন, বাগধারা, প্রবাদ, প্রবচন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানানো, বাক্য শুদ্ধিকরণ, যে টপিকগুলো স্ক্রিনে আছে প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেন। এই টপিকগুলো একটু দেখতে হবে। আচ্ছা শুভ, আচ্ছা শুভ আবার জিজ্ঞাসা করছেন স্যার ক্যাশের পরীক্ষা কবে হতে পারে? আজকে আমরা শুধুমাত্র প্রাইমারি নিয়ে কথা বলবো, এই ধরনের প্রশ্নে আমরা যাব না। তামান্না বলছেন স্যার একটা প্রশ্ন ছিল, নতুন করে অ্যাডমিট ডাউনলোড করালেও এক্সাম 2 তারিখে দেখাচ্ছে, এটা কি কোনো সমস্যা করবে? না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এক্সাম ডেটটা চেঞ্জ হইতে পারে, কোনো ব্যাপার না, এটা নিয়ে সমস্যা নেই। 2 তারিখে এক্সাম হোক না, যে এক্সামে এডমিট কার্ডটা দেখি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আপনার ছবিটা ঠিক আছে কিনা। এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ টপিক কথা বইলা দিচ্ছি মাঝখানে, খুবই গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে এডমিট কার্ডে কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, ইনস্ট্রাকশনগুলো পড়ে তারপরে পরীক্ষার হলে যাবেন। কি বললাম, অ্যাডমিট কার্ডে বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে, ইনস্ট্রাকশনগুলো পড়ে যাবেন। আপনারা এটা জানেন কি না, আপনাকে কিন্তু অবশ্যই, আপনাকে কিন্তু অবশ্যই যে এনআইডি কার্ড নিয়ে যাইতে হবে, এনআইডি কার্ড নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। লাইভে, ঠিক আছে, হ্যাঁ এনআইডি কার্ড নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, কারণ আপনার কিন্তু শুধুমাত্র এডমিট কার্ড নিলে হবে না, সেই সাথে আরও যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে
ঠান্ডা মাথায় তারপরে যাবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার পরীক্ষাগুলো কিন্তু উপজেলা পর্যায়ে হবে। উপজেলা পর্যায়ে পরীক্ষা হওয়া বা বিভাগীয় পর্যায়ে যদি পরীক্ষা হয়, তাহলে সবথেকে বড় জটিলতা যেটা হয়, কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রে আপনি দেখবেন আপনি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন, কিছু কিছু জায়গায় পারবেন না, কিছু কিছু জায়গায় ব্যাগ নিতে পারবেন, কিছু কিছু জায়গায় পারবেন না। সো চেষ্টা করবেন এই সকল উটকো জিনিস, মোবাইল ব্যাগ, মানি ব্যাগ, ঠিক আছে, এই সকল জিনিসপত্রগুলো না নেওয়ার, এই সকল জিনিসপত্রগুলো বাদ দিয়ে যাওয়ার। কারণ এগুলা হইতে পারে অন্য সকল কেন্দ্রে নিতে দিচ্ছে ব্যাগ, বাট আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন আপনার কেন্দ্রেই ব্যাগটা নিতে দিচ্ছে না, অ্যান্ড দেন ইউ উইল সাফার। কথা কি বুঝতে পারলেন? সো চেষ্টা করবেন এই সকল জায়গাগুলোকে অ্যাভয়েড করার। এই সকল জায়গাগুলো অ্যাভয়েড করলে তাহলে কি আপনি হ্যাসেল ফ্রি পরীক্ষার হলে যাইতে পারবেন। এবং আরেকটা কথা কি বললাম, যে ইনস্ট্রাকশন পড়তে হবে। আমি যে কথাগুলো বলতেছি সেগুলো একটু কমেন্টস করেন তো আপনারা 2-1 জন। তাহলে যেটা হবে, তাইলে আপনাদের মাথায় জিনিসগুলো থাকবে না, তো ভুলে যাবেন। হ্যাঁ, আমার মানে পত্রিকার ক্লাসে আপনারা যেভাবে কমেন্টস করেন, এই ক্লাসগুলোতে একটু কমেন্টস করেন। যে জিনিসগুলো বলে দিলাম একটু লেখেন। একটু লিখলে কি হয় জানেন? লিখলে সেটা ব্রেইনে থাকে। একটু লেখেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আগের বছরের প্রশ্ন বারবার প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি যে বিগত বছরের প্রশ্নগুলো প্রায় আসে, বিগত বছরের প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়। আমরা যেহেতু রিপিট প্রশ্ন প্রাইমারিতে দেখেছি, তো বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবেন, ঠিক আছে? অলরেডি আপনারা দেখেছেন, বিশেষ করে আমাদের টার্নিং পয়েন্ট স্টুডেন্ট যারা যারা প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছিলেন, তাদেরকে আমরা 1900 মানে 19টা সেট কোশ্চেন আমরা দিয়েছি, 1900 কোশ্চেন আমরা দিয়েছি, যে আপনারা এগুলো পড়েন। তো যদি সেগুলো প্রিপারেশন থাকে বা যেগুলো সেগুলো পড়ে থাকেন, তাহলে তো খুবই ভালো। এবং সেই প্রশ্নগুলো আরেকবার একটু চোখ বুলিয়ে নেবেন, কারণ বিগত বছরের প্রশ্নগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। নতুন করে কি অ্যাডমিট তুলতে হবে? নতুন করে যদি অ্যাডমিট তুলতে পারেন তাহলে আপনি তুলবেন, যদি তুলতে না পারেন নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। অ্যাডমিট কার্ডের ডেট চেঞ্জ হয়েছে এইটা নিয়ে কেউ আপনাকে কোনো প্যারা দিবে না, এটা নিশ্চিত থাকেন, ঠিক আছে? নতুন করে অ্যাডমিট যদি তুলতে পারেন, ওয়েবসাইটে ঢুকে দেখবেন, যদি তুলতে পারেন তাহলে তুললেন, আর যদি মনে হয় যে না তুলতে পারতেছি না তাহলে বাদ দিবেন, ঠিক আছে? বা যদি দেখেন যে নতুন করে অ্যাডমিট তুলে ডেট, নতুন করে অ্যাডমিট তোলার ফ্যাক্টরটা তো এক জায়গায়, যে হচ্ছে ডেট কি 2 তারিখ হবে নাকি 9 তারিখ হবে। যদি আপনি দেখেন যে 9 তারিখের ডেটে অ্যাডমিট কার্ড তুলতে পারছেন তাহলে ভালো, যদি তুলতে না পারেন ইটস ওকে, কোনো ব্যাপার না, প্যারা নেই। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, প্রশ্ন ভালোভাবে পরে উত্তর দিন, আন্দাজে না ভাই, আন্দাজে প্রশ্নর উত্তর দিবেন না। এইটা অপু 10-20 খেলা না। অপু 10-20 30-40 করে ঠাস করে মাইরা দিলেন। এইটা এইরকম কোনো পরীক্ষা না যে অপু 10-20 করে পরীক্ষা দিলে আন্দাজে মারবেন আর উত্তরটা হবে, কোনো চান্স নাই। এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হইতেছে নেগেটিভ মার্কিং কিন্তু 0.50 করে, 2টা ভুল হইলে একটা মার্ক বাদ। তার মানে হইতেছে যেহেতু নেগেটিভ মার্কিং বেশি, সো আন্দাজে আন্দাজে দিবেন না, ঠিক আছে? আন্দাজে কোনো প্রশ্নের উত্তর দাগাবেন না। আন্দাজে দাগাবেন না মানে হইতেছে ব্যাপারটা হচ্ছে এরকম, 50, যেহেতু পরীক্ষায় 2টা ভুল হইলে একটা বাদ। দেখেন আমি আপনাকে বলি, মনে করেন এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেনের ভিতরে 4টা অপশন, এ বি সি ডি, 4টা অপশন। এখন আন্দাজ, আন্দাজ আপনি কখন করবেন আর কখন করবেন না? মনে করেন কোশ্চেন আছে 4টা, আপনি বুঝেনি নাই কিছু, কি আছে না আছে আপনি জানেনই না, টপিক সম্পর্কে কোনো আইডিয়া নাই। বিশেষ করে মনে করেন সিনোনিম, অ্যান্টোনিম, এই টাইপের কোশ্চেন, এই টপিক, এই ঝামেলাগুলো হয়, জিকেতে এই ঝামেলাগুলো হয়। কি হইছে না হইছে আমি জানি না, বাট মনে হইতেছে ডি নাম্বারটা উত্তর হবে, তো ঠাস করে দাগাই দিচ্ছেন ডি নাম্বার। না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভুল হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ধরা খাবেন। তো তাইলে কি করবেন যদি এরকম হয়? এখন মনে করেন এই অপশন নাই, আপনি একটু আপডেটেড গেছেন, আপনি পড়ছেন, কোশ্চেন দেখছেন, দেখে আপনি বুঝছেন যে আর যাই হোক বি নাম্বারটা হবে না। তার মানে হইতেছে অপশন এ সি আর ডির ভিতরে, মানে বি নাম্বারটা হবে না এটা আপনি বুঝছেন, বাট বাদ বাকি 3টার ভিতরে কোনটা হবে এটা আপনি বুঝতেছেন না। এমন অবস্থাতেও আন্দাজে দাগাবেন না, এমন অবস্থাতেও আন্দাজে দাগাবেন না। যদি এইরকম হয় আপনি শিওর হয়েছেন এ নাম্বার আর বি নাম্বার একটাও হবে না, উত্তর সি আর ডির ভিতরে, মানে 50-50 চান্স। 50-50 চান্স মানে হইতেছে হয় সি উত্তর অথবা ডি উত্তর, 2টা থেকে যে কোনো একটা হবে, আর বাদ বাকি 2টা যে হবে না এইটা আমি বুঝছি। তখন ইন দ্যাট কেস, অনলি ইন দ্যাট কেস আপনি আন্দাজে দাগাইতে পারেন। তখন আপনার কাছে যেটা প্রেফারেবল মনে হয়, যেটাকে মোটামুটি মানে ইজি মনে হবে, আপনি সেইটাই দাগাবেন। কারণ এছাড়া বাদ বাকি
ক্ষেত্রে কখনোই আন্দাজে দাগাবেন না। এবং এই পরিস্থিতিতে আপনি কখন আসবেন বলেন তো? যখন আপনি 4টা অপশন থেকে 2টা অপশন বাদ দিতে পারবেন। কখন আসবেন বলেন তো? এটা তখন আসবে যখন আপনি কোশ্চেনটা বুঝছেন, আপনি এক্সপেক্টেড পসিবল অ্যান্সারটা বুঝছেন, আপনি বাসা থেকে পইরা আসছেন, কিন্তু এইখানে কোশ্চেনটা হয়তো একটু জটিল হইছে বা আপনি ভুলে গেছেন। ইন দ্যাট কেস, অনলি ইন দ্যাট কেস আপনার আন্দাজটা কাজে লাগতে পারে, বা হয়তোবা 10টার ক্ষেত্রে 6টা 7টা আন্দাজ আপনার হয়ে যাবে। কিন্তু এছাড়া 50-50 চান্স ছাড়া ভুলেও আন্দাজে দাগানো যাবে না। ক্লিয়ার? ধ্রুব বাক্যের মতো একদম মানে ওহির মতো এগুলো মনে রাখবেন যে আন্দাজে দাগাইতে হইলে 50-50 চান্স হলে দাগাবেন, এছাড়া দাগানোর দরকার নাই। এছাড়া ভাই বাদ। আচ্ছা, আসেন ইংরেজি টপিকগুলো। ইংরেজি টপিকগুলো কি কি ছিল? ইংরেজি টপিকগুলো যেটা আমরা যে সকল টপিকগুলোতে আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো একটু জোর দিবেন, এবং আরো একবার বলতেছি এগুলো কখন জোর দিবেন? যদি এই টপিকগুলো আপনার পড়া থাকে, যদি এই টপিকগুলোতে আপনি অভ্যস্ত থাকেন। আর আমি বিশ্বাস করি যারা মোটামুটি ভালো প্রিপারেশন নিয়েছেন, বা যারা আসলে চাকরি পাওয়ার মতো, শুধুমাত্র পরীক্ষা হলে যাইতে হবে এরকমটা না, চাকরি পাওয়ার মতো প্রিপারেশন নিয়েছেন, তারা আশাবাদী এই টপিকগুলো পড়ছেন। যেমন এখানে আমরা পার্টস অফ স্পিচ আছে, টেন্স আছে, ভয়েস ন্যারেশন, প্রিপোজিশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং কমন এরর আছে, বা যেটাকে পিন পয়েন্ট এরর টাইপের আমরা বলি। এই সকল জিনিসগুলো আশাবাদী আপনারা কম বেশি সবাই পড়ছেন। তো এই টপিকগুলোতে একটু বারবার পড়া, কারণ এগুলো গুরুত্বপূর্ণ টপিক। মানে মোটামুটি এই সকল টপিক থেকে আপনি কোশ্চেন কিছু কমন পাবেন। সিনোনিম অ্যান্টোনিম ভালোভাবে মুখস্থ রাখেন। যতটুকু সিনোনিম অ্যান্টোনিম পড়েছেন, যদি সেটা 100 হয়, 150 হয়, 200 হয়, যে কয়টা সিনোনিম অ্যান্টোনিম পড়ছেন, ওই কয়টা সিনোনিম অ্যান্টোনিম একাধিকবার, একবার না একাধিকবার রিভাইজ দিয়ে তারপরে পরীক্ষার হলে যাবেন। একাধিকবার রিভাইজ দিয়ে যাবেন, কারণ পরীক্ষার হলে এটা নিয়ে কিন্তু কান্নাকাটি করতে হবে। এই আমার কথা বুঝতে পারতেছেন? শোনা যাচ্ছে কি কথা স্পষ্টভাবে? কথা শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? পরীক্ষার হলে এই যন্ত্রণায়, এই সমস্যায় কম বেশি আপনারা সবাই পড়বেন। সেটা হচ্ছে যখন সিনোনিম অ্যান্টোনিমের প্রশ্ন আসবে, প্রশ্ন একটা দেখবেন, দেখার পরে মনে হবে ইস, পড়ছিলাম তো, কিন্তু অপশন যে কোনটা হবে সেইটাই তো মনে করতে পারতেছি না। কি যে পড়ছিলাম, এই টপিকটা তো পড়ছিলাম, এইটারে মনে হইতেছে এইটা হবে। এই রকম দোটানার ভিতরে কম বেশি সবাই পড়বেন। এই দোটানার পরিমাণটা কমানোর জন্য যথাসম্ভব যতটুকু সিনোনিম অ্যান্টোনিম পড়েছেন ততটুকু রিভাইজ দিয়ে তারপরে পরীক্ষার হলে যাবেন। নতুন করে সিনোনিম অ্যান্টোনিম পড়ার দরকার নাই। আমার একটু অ্যালার্জি হয়েছে না, নাক চুলকাচ্ছে প্রচুর, সরি। ঠিক আছে, একটু উল্টাপাল্টা লাগতে পারে, বাট মনে হচ্ছে রুমের ভিতরে একটু ডাস্ট, এবং এই জন্য প্রচুর নাক চুলকাচ্ছে। ঠিক আছে, মানে একটু উল্টাপাল্টা লাগতে পারে দেখতে, বাট ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম যতটুকু পড়েছেন, যেভাবে পড়েছেন, অতটুকুই একটু রিভাইজ দিয়ে যান। একটু একটু ঠান্ডা মাথায় রিভাইজ টিভাইজ দিয়ে যতটুকু পড়েছেন যেন আপনি এটা পারেন, যেন আপনার সেটা মাথায় থাকে, যেন মনে হয় যে না ঠিক আছে, ওকে, আমি যে কয়টা পড়ছি, আমি যদি 100 পড়ছি, তাহলে 100 সিনোনিম অ্যান্টোনিম আমি এখন পারি, আমি ওইখান থেকে কিছু ভুলে যাইনি। ঠিক আছে না? আপনার ওই যে বলছেন না, আপনার এরকম শুধু আপনার, এটা কম বেশি সবার হয়। হ্যাঁ, যে আরে এটা তো পড়ছিলাম, এখন তো মনে নাই, কি জানি পড়ছিলাম, এরকম কিছু একটা তো পড়ছিলাম, কিন্তু এটা সিনোনিমটা যে কি ছিল সেটা তো মনে পড়তেছে না। এইরকম সিচুয়েশন যাতে কম ফেস করেন। ফেস তো আপনারা কম বেশি করবেনই, আমার সব কথা যে আপনারা মাইনা চলবেন এমনটা না, আমি জানি আমার সব কথা আপনারা মানবেন না, বাট যতটুকু পারা যায় মনে মনে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন না। ঠিক আছে, মানে এইটার হচ্ছে এই অনুবাদের জায়গাটা মানে সামনাসামনি করবেন, একদম প্রয়োজনে খাতায় লিখে করবেন। খাতায় লিখে করবেন মানে হচ্ছে ওই যে কোশ্চেনে লিখে করবেন। আচ্ছা, পুরো বাক্য পড়ে তারপর উত্তর দিবেন। এবং এইটা আর একটা ফ্যাক্টর, ইংরেজিতে এই ঝামেলাগুলো হয়, আমরা ইংরেজির অর্ধেক পড়ি, অর্ধেক পড়ে মনে হয় আরে এটা তো রুলসে, পরে এই রুলসের উত্তর তো এইটা হবে, অর্ধেক পড়ে ঠাস করে মাইরা দিচ্ছেন উত্তর। ঠিক আছে, পরে মনে হয়েছে আরে না, এর থেকে তো বেটার অপশন একটা ছিল। এইটা ইংরেজির ক্ষেত্রে বেশি হয়। অর্ধেক আপনি রুলস পড়ছেন, অর্ধেক রুলস পড়ার পরে আপনার কাছে মনে হয়েছে যে এইটা তো এই রুলসে থাকলে এইটা থাকলে এইটা হয়, তো এইটা থাকলে এইটা হয়, যেহেতু ঠাস করে বসায় দিয়েছেন, তারপরে মনে হয়েছে বা পুরোটা যখন পড়ছেন তখন মনে হয়েছে না, উত্তর তো এটা হবে না। তো এই ধরনের কাজ কাম করবেন না। ইংরেজিতে অন্তত পক্ষে পুরো বাক্যটা পড়ে তারপরে উত্তর দিবেন। ইংরেজিতে পুরোটা পড়ে তারপরে উত্তর দিবেন, ইংরেজিতে অর্ধেক পড়ে উত্তর দিবেন না। আর তাছাড়া আপনি পর্যাপ্ত সময় পাবেন, কারণ 90টা প্রশ্নের জন্য 90 মিনিট টাইম পাওয়া যাবে। সো সেই ক্ষেত্রে আপনার সময়ের খুব একটা ঘাটতি হবে না,
খুব একটা সমস্যা আপনি পড়বেন না, আনলেস আপনি যদি প্রশ্ন পারেন। যদি আপনার প্রশ্ন পারেন তাহলে আপনার এই ফিলিংসটা হবে না। আচ্ছা, গণিতে আসি। গণিতের যে জিনিসগুলো আপনাদের আমি একটু দেখতে বলবো, সেইটা হচ্ছে যে ক্লাস 6 থেকে 8 লেভেলের যে ম্যাথগুলো আছে, খুব বেশি কঠিন ম্যাথ প্র্যাকটিস করার দরকার নাই। কম বেশি যেটুকু ম্যাথ করছেন সেইটুকুই পড়বেন, এবং এইখানে বসে শতকরা, লাভ ক্ষতি অনুপাত, গড়, কাজ ও সময়, এই যে কয়টা টপিক বললাম, এই টপিকগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়বেন বা একটু বিস্তারিত পড়াশোনা করে যাবেন। চেষ্টা করবেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, হট টপিক বলি আমরা। এই টপিকগুলোতে একটু ভালো করার বা একটু আয়ত্তে রাখার চেষ্টা করবে, কারণ এই সকল টপিক থেকে সাধারণত প্রশ্ন মিস হয় না। এই সকল টপিকে সাধারণত প্রশ্ন দিয়েই থাকে, প্রশ্ন সাধারণত এই সকল টপিকে মিস হয় না। ছোট ও সহজ পদ্ধতিতে সমাধান করুন, সময় বেশি লাগলে প্রশ্ন স্কিপ করুন, হিসাবের চিহ্ন বা সংখ্যা ভালো করে দেখুন। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ম্যাথের, এবং ম্যাথের ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ ধরা খায় এই তিনটা কারণে। প্রথম কথা হচ্ছে ছোট ও সহজ পদ্ধতিতে সমাধান করুন। একটা ম্যাথকে বিভিন্ন পদ্ধতিতে সমাধান করা যায়, চেষ্টা করবেন সবসময় ইকুয়েশন ফর্ম করে সমাধান না করার। ইকুয়েশন ফর্ম করে সমাধান অ্যাভয়েড করার ট্রাই করবেন। আচ্ছা, যে তামান্না লিখছেন, স্যার আমার এক্সামে যে কয়টা ভুল হয় তার দুই তিনটা প্রশ্ন ভালো করে না পড়ার জন্য হয়। এক্স্যাক্টলি, এই সমস্যাগুলো যেহেতু হয় তো সেইগুলো করা যাবে না, আগে থেকে এগুলো নিয়ে যাবেন, এগুলো মাথায় রেখে তারপরে যাবেন। যেমন হচ্ছে ছোট সহজ পদ্ধতিতে সমাধান করতে হবে। একটা ম্যাথ আপনি অনেকভাবে সলভ করতে পারেন। সো আপনি চেষ্টা করবেন ইকুয়েশন ফর্ম করে এক্স ওয়াই জেড না ধরে ম্যাথ করার জন্য, বা এক্স ওয়াই জেড না ধরে যত অন্য কোনোভাবে কোনো সংখ্যা ধরে ম্যাথটা সলভ করতে পারেন কিনা, বা অন্য কোনো ওয়েতে ম্যাথটা সলভ করা যায় কিনা। কারণ এক্স ওয়াই জেড বা এই ধরনের ইকুয়েশন ফর্ম করে যখন আপনি ম্যাথটা করবেন তখন স্বাভাবিকভাবেই ম্যাথটা বড় হবে, সময় বেশি লাগবে। আচ্ছা, এরপরেও কখনোই কখনোই ম্যাথ করার ক্ষেত্রে বারবার বলে দিতেছি, ডোন্ট ডোন্ট গো ফর ইগো। ডোন্ট গো ফর ইগো। ইগোতে যাওয়া যাবে না, ইগোতে যাওয়া যাবে না, ইগোতে যাওয়া যাবে না। ইগো যেন চইলা না আসে আপনার আর কোশ্চেনের মাঝখানে, যেন ইগো না চলে আসে। মাস্ট মাস্ট ডোন্ট গো ফর ইগো। এইখানে ইগোর খেলা না, এইটা ইগো দিয়ে আসবে না। কিরকম এই ঝামেলাটা আমার হইতো প্রচুর, আমার হইতো, এখনো হয়। এবং আমি বলি, বিশেষ করে যারা ম্যাথ ভালো পারে তাদের এই সমস্যা আরো বেশি হয়। সেটা কি? সেটা হচ্ছে যে ম্যাথ ভালো পারে তার একটা কনফিডেন্স থাকে যে আরে 20টা ম্যাথ আসবে, আমি তো 20টার ভিতরে 16-17টা তো পারবই, কোনো ব্যাপার না, 16-17টা ম্যাথ এটা তো পারবই। ফ্যাক্টর হইতেছে এই 16-17টা ম্যাথের ক্ষেত্রে আপনি হয়তো বা গেছেন, বা এমন একটা ম্যাথ আছে হয়তো বা আপনি সব থেকে ভালো ম্যাথটা পারেন, সেইটা হইতেছে আপনি হয়তো বা গড়ের ম্যাথটা, অ্যাভারেজের ম্যাথটা, বা আপনি হয়তো বা পার্সেন্টেজের ম্যাথ খুব ভালো পারেন, রেশিও প্রপোর্শনের ম্যাথ আপনি খুব ভালো পারেন, কিন্তু পরীক্ষায় এমন একটা ম্যাথ আসছে যে ম্যাথটায় আপনি আটকে গেছেন, যে ম্যাথটা ক্যালকুলেশন আপনার কাছে মিলতেছে না, মনে হইতেছে একটু প্যাচ হইতেছে, কোথাও এক জায়গায় ঝামেলা হইতেছে, আপনার উত্তর যেটা আসার কথা অপশনে সেই উত্তরটা নাই, এবং আপনি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম ট্রাই করতেছেন, এই ওয়েতে না করে অন্য ওয়েতে ট্রাই করতেছেন। তার মানে কি জানেন? এইটাকে বলা হয় ইগো। যে যেহেতু আপনি ম্যাথে অনেক ভালো, সেহেতু আপনার ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, একটা ইগো কাজ করে যে আমাকে তো ম্যাথ পারতেই হবে, এবং ম্যাথে তো আমি এক্সপার্ট। ইন দ্যাট কেস, যখন একটা সহজ ম্যাথ আপনি পারতেছেন না, তখন আপনার ব্রেইন আপনাকে বলতেছে যে না না, তোমাকে তো এই ম্যাথটা পারতে হবে, তুমি আরেকবার ট্রাই করো, তুমি পারবা, একটা অন্য ওয়েতে ট্রাই করো, ইউ ক্যান সলভ ইট, ইউ ক্যান ডু ইট, ইউ আর এক্সপার্ট অন ইট, সো ট্রাই করো। না, এটা করা যাবে না ভাই। পরীক্ষার হলে ব্রেইন ঠিকঠাক মতো ব্রেইনিং মানে কাজ নাও করতে পারে, হইতে পারে পরীক্ষার হলে আপনাকে সহজ প্রশ্নটাই আপনি ভুল করতেছেন, হইতে পারে একটা জিনিস আপনার মাথায় আসে নাই, বাট এইটার জন্য ওই ইগো দেখায়া যে না আমাকে তো এই ম্যাথটা পারতে হবে, আমি তো এই ধরনের ম্যাথ করে আসছি, আমি তো এটা পারবো, এটা তো আমাকে দিয়ে হবে, এই ধরনের ইগো দেখাইয়া আপনি একটা ম্যাথকে 2বার 3বার 5বার 7বার আপনি ট্রাই করছেন, 2-5 মিনিট খায় ফেলছেন একটা ম্যাথ করতে গিয়ে, এই কাজ করা যাবে না। হ্যাঁ, আপনি একটা ম্যাথ করেছেন, আপনার যদি সেই কনফিডেন্ট থাকে যে না এই ম্যাথটা আমি পারি, কোনো ব্যাপার না, আমার একটু হয়তো ছোটোখাটো কোনো ভুল হয়েছে, আমি আরেকবার করি তাহলে হবে, ম্যাক্সিমাম সেকেন্ড টাইম ট্রাই করবেন, ম্যাক্সিমাম সেকেন্ড টাইম ট্রাই করবেন একটা ম্যাথ। যদি সেকেন্ড টাইমে একটা ম্যাথ না পারেন, জাস্ট স্কিপ ইট। হইতে পারে ওইটা আপনার সব থেকে ফেভারিট টপিক, হইতে পারে ওইটা আপনার সব থেকে স্ট্রং টপিক, বাট স্টিল যদি সেকেন্ড টাইমে কোনো ম্যাথ রাইট করতে না পারেন, সো
জাস্ট সিম্পলি স্কিপ ইট, ম্যাথটা বাদ দেন, পরের টপিকে চলে যান। ওইটাকে পরের বার ট্রাই করতে হলে যদি পরীক্ষার শেষে এক্সট্রা সময় থাকে তাহলে ট্রাই করবেন, যদি সময় না থাকে তাহলে ফি আমানিল্লাহ, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, শেষ, চলে গেল। কিন্তু ওই ম্যাথ নিয়ে বসে থাকবেন না। এই কথাগুলো মনে থাকবে কিনা উত্তর দেন। কথা যেগুলো বললাম সেগুলো মনে থাকবে কিনা উত্তর দেন, কথা বলেন। আর হিসাবের চিহ্ন সংখ্যায় ভালো করে দেখুন, এই কাহিনীটা প্রায় পোলাপাইন করে, এবং এই কাহিনীটা যারা করে ওরা সব থেকে বড় আফসোস করে, ওরা সব থেকে বড় আফসোস করে। কেন জানেন? কারণ হচ্ছে কাহিনীটা কি করে, মনে করেন প্রশ্ন দিছে, বলছে কিলোমিটার বের করো, উত্তরে মিটার দিয়ে রাখছে, ঠিক আছে, বলছে কিলোমিটার, কত কিলোমিটার, এখানে প্রশ্নে দিয়ে রাখছে মিটার, আপনি কিলোমিটার আর মিটার খেয়াল করেন না, দিয়ে দিচ্ছেন দাগায়া। আপনারে বলছে মনে করেন এই যে বলছে রেশিও, বলছে যে বামেরটা আগে না ডানেরটা আগে, মানে দুইটা বলছে এক্স রেশিও ওয়াই, অপশনে দেওয়া ওয়াই রেশিও এক্স, দিয়ে দিচ্ছেন দাগায়া, হয়ে গেছে শেষ। প্রশ্ন কোর্স পড়ছেন, প্রশ্ন বুঝছেন, ম্যাথ করছেন, সব ঠিক আছে, বাট অপশনটার দিকে ভালোভাবে না তাকানোর ফলে পারাম এত ভুল করছেন। কথা কি বুঝতে পারছেন? আপনাকে প্রশ্নে বলছে এক্স রেশিও ওয়াই, আর অপশনে দেওয়া ওয়াই রেশিও এক্স, সুন্দর মতো এক্স রেশিও ওয়াই এর জায়গায় ওয়াই রেশিও এক্স দেখছেন, আপনার কাছে মনে হয়েছে আরে ঠিক আছে একই তো জিনিস, সুন্দর মতো দাগাই দিচ্ছেন, এই জায়গায় দাগাই দেওয়ার পরে মনে হয়েছে এটা কি করলাম, ম্যাথ পারছেন, পড়ছেন, সলভ করছেন, বা স্টিল মার্কটা পান নাই, নেগেটিভ মার্ক পাইছেন, তাইলে কি চাকরি হবে? কেমনে হবে রে ভাই? তার মানে হইতেছে এই জিনিসগুলো খেয়াল করবেন। আপনাকে জিজ্ঞাসা করছে কত শতাংশ, কোশ্চেনে শতাংশ দেওয়া আছে, কিছু কোশ্চেনে আস্ত দিয়ে রাখছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা দিয়ে রাখছে, কিছু কোশ্চেনে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে রাখছে। এই ক্ষেত্রে এইটা খেয়াল করবেন, আপনাকে কি পার্সেন্টেজ আকারে দিতে বলছে, নাকি পার্সেন্টেজ ছাড়া দিতে বলছে, নাকি ফ্র্যাকশন করে দিতে বলছে, কোন ওয়েতে দিতে বলছে, অপশনটা দেখবেন, কোশ্চেনটা দেখবেন, তারপরে দাগাবেন। কি বুঝতে পেরেছেন? এই ধরনের ঝামেলাগুলোতে কিন্তু পড়বেন, এই ধরনের ঝামেলাগুলো হয়, এই ধরনের দুষ্টামিগুলো টিচাররা করে। ঠিক আছে, ওই বলে না স্পিড, কিলোমিটার পার সেকেন্ডের জায়গা, মানে কিলোমিটার পার আওয়ারের জায়গা মিটার পার সেকেন্ড দিয়ে লিখছে। আপনাকে বলছে যে মনে করেন 500, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার, এই 500 কিলোমিটার পার আওয়ারের জায়গায় আপনার লিখছে 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মোটা কাছাকাছি রকম। তো আপনাকে কোশ্চেনে চাইছে মিটার পার আওয়ার, আপনি উত্তরে দিচ্ছেন কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাইলে তো আপনি নাই, ম্যাথ করার পরেও কিন্তু মার্ক পাবেন না। এই ধরনের ভুলগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন, একটু এড়িয়ে চলবেন, কারণ এই ধরনের ভুলগুলো আপনাকে ভোগাবে। আসলে সাধারণ জ্ঞান, যেহেতু সাধারণ জ্ঞান নিয়ে আমি কাজবাজ করি প্রচুর, তো সাধারণ জ্ঞান নিয়ে একটু কথাবার্তা বলবো। সাধারণ জ্ঞানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এই টপিকগুলো একটু পড়বেন, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস ও প্রতীক, প্রাথমিক শিক্ষা সম্পর্কিত তথ্য, বিশেষ করে শিক্ষা কমিশন, কয়টা বিদ্যালয় আছে, কয়টা স্কুল আছে, কবে কমিশন গঠন করা হয়েছে, এবং প্রাথমিক বিদ্যালয়ের কিছু টুকটাক শর্ট নোট পাওয়া যায়, ওই জিনিসগুলো একটু পড়বেন। কারণ যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা, তো প্রাথমিক বিদ্যালয় নিয়ে কিছু প্রশ্ন দিতে পারে, দিলেও দিতে পারে। সাম্প্রতিক বিষয়গুলো পড়বেন, অপ্রয়োজনীয় কঠিন তথ্য মুখস্থ করবেন না। খুব ভাব দেখানোর জন্য আমরা মাঝে মাঝে কিছু কঠিন তথ্য মুখস্থ করি, যেমন ডোনাল্ড ট্রাম্পের বাসায় একটা কুকুর আছে, সেই কুকুরটার নাম কি, নট সো ইম্পর্টেন্ট, দরকার নেই, ঠিক আছে, বা ভ্লাদিমির পুতিনের গার্লফ্রেন্ডের নাম কি, নট সো ইম্পর্টেন্ট, জানার দরকার নেই, এগুলা লাগবে না। এই জিনিসগুলা হয়তোবা আপনারা, আমি এনসাইক্লোপিডিয়া, নিজের নলেজ বাড়ানোর জন্য, নিজের বোঝার জন্য, নিজের ভালো লাগা থেকে হয়তোবা আমরা টুকটাক পড়ি বা শেয়ার করি, বাট পরীক্ষায় আসার মতো প্রশ্ন না। যেহেতু পরীক্ষায় আসার মতো প্রশ্ন না, এই সকল জিনিস পড়ার দরকার নাই, বা এই সকল জিনিস এড়াই চলবেন, এই সকল জিনিস দরকার নেই খুব একটা। হ্যাঁ, অপশন বাদ দিয়ে, এটা কি লিখছি, অপশন বাদ দিয়ে উত্তর বের করার চেষ্টা করুন। মানে সাধারণ জ্ঞানে যেটা করতে হবে সেটা হচ্ছে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও ওই যে ট্রায়াল অ্যান্ড এরর, মানে অপশন বাদ দিয়ে ট্রাই করা, মানে 4টা অপশনের ভিতরে আপনি শুরুতেই বলবেন আচ্ছা ঠিক আছে এই দুইটা তো বাদ, ঠিক আছে, যদি আপনি কোশ্চেনের উত্তর পারেন তাহলে তো পারছেন, যদি না পারেন তাহলে আচ্ছা ঠিক আছে কোনটা কোনটা বাদ দেওয়া যায়, অপশন 4টা থেকে যদি 2টা বাদ দিতে পারেন, আপনার অপশন রাইট হওয়ার পসিবিলিটি 50% বাইরে গেল। মানে যখন 25% ছিল তখন সেটা 50% চলে, কারণ 2টা থেকে একটা রাইট করতে হবে। সো চেষ্টা করবেন জিকেতে, বিশেষ করে যেগুলো কনফিউজিং কোশ্চেন, সেই কনফিউজিং কোশ্চেনের অপশনগুলো বাদ দিয়ে উত্তর করার, অপশনগুলো বাদ দিয়ে যদি উত্তর করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে দেখবেন উত্তর রাইট হওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, এরপরে মডেল টেস্ট অনুশীলন, 90 মিনিটের পুরো সেট প্র্যাকটিস করুন।
পরীক্ষার আগে 2-1টা কোশ্চেন ফুল টাইম বাসায় ঘরে বসে বসে 90 মিনিটের পরীক্ষা প্র্যাকটিস করেন। এই আমাকে বলেন তো কারা কারা প্র্যাকটিস করছেন? কে কে আছেন যারা 90 মিনিটের মডেল টেস্ট দিছেন? আমাকে একটু বলেন কে কে আছেন 90 মিনিটের মডেল টেস্ট দিছেন, কে কে আছেন? আসলে আজান দিচ্ছে, আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁপাই যাচ্ছি। তাও যদি আপনারা একটু কানে শুনতেন, তাও যদি আপনারা একটু একটু কেয়ার করতেন। না, এটা সত্য, অনেকে কেয়ার করেন, অনেকে আসলেই কথাগুলো মনে নেন, অনেকেই আসলেই কথাগুলো মাথায় নেন এবং ইউজ করেন, ম্যাক্সিমামই হয়তো বা করেন। দু একদম দুষ্ট ছেলে মেয়ে আছে যারা হয়তো বা চিন্তা করে দূর কি কি বলছে না বলছে, তাদের কথা আলাদা ডেফিনেটলি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাকে একটু জানান তো যে এখন পর্যন্ত কারা কারা পুরোপুরি এই যে মডেল টেস্ট অনুশীলনী এই যে টপিকটা নিয়ে কথা বলছি যে 90 মিনিটের পুরো সেট প্র্যাকটিস করতে হবে, যে ঠিক আছে আমি আসলে টাইমটা পারতেছি কিনা, টাইমটা ম্যানেজ করতে পারতেছি কিনা, পরীক্ষার মতো করে পরীক্ষা দিচ্ছেন, যে পরীক্ষার পরিবেশ করে যেন আমি একটা স্টপওয়াচ ধরে পরীক্ষা দিলাম, ঠিক আছে, এবং আপনার যে ভুল হয়েছে সেই ভুলগুলো নিয়ে আপনি কাজ করছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে একই ভুল যেন বারবার নয় সেটা আপনি ট্রাই করছেন। আচ্ছা, অনেকেই ট্রাই করছেন, মিজান আছেন, তামান্না আছেন, রাসেল দেখতেছি। তামান্না কি লিখছেন, স্যার করি 30 মিনিট করে বেঁচে যায় কিন্তু 56 এর বেশি পাই না। না, 30 মিনিট করে বেঁচে যায় কিভাবে? ঠিক আছে, মানে আপনি কি মানে খুব দ্রুত পরীক্ষা শেষ হয়ে যায়? ঠিক আছে, খুব দ্রুত পরীক্ষা শেষ হয়ে গেলে তো সমস্যা, আবার খুব দেরিতে শেষ হয়ে গেলেও সমস্যা। হ্যাঁ, খুব দ্রুত পরীক্ষা শেষ হয়ে যায় মানে আপনি অনেক কিছু মিস করছেন, আপনি পরীক্ষা যেভাবে দেখা দরকার সেভাবে দেন না। আচ্ছা, টার্নিং পয়েন্টে দিয়েছেন, টার্নিং পয়েন্টে পরীক্ষা দিচ্ছেন, মিজান কত পাইছেন পরীক্ষায়? টার্নিং পয়েন্টের কোশ্চেনগুলো আমার বানানো ম্যাক্সিমাম ক্ষেত্রে কত পাইছেন একটু বলেন তো। ঠিক আছে, একটু জানাবেন কত পাইছেন টার্নিং পয়েন্টের, যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমাকে একটু পরীক্ষার মার্কিংটা জানাবেন। অসুবিধা নাই, আপনি যা পাইছেন পাইছেন, ওই যে একজনের বলছে সে 56 বেশি পায় না, ইটস ওকে, আপনি 56 পাইছেন, সমস্যা কি? আচ্ছা, সরি। তো যে জিনিসটা বললাম যে একটু এক্সাম পরিবেশে এক্সাম এনভায়রনমেন্টে থাকা ট্রাই করা, তাহলে এক্সাম প্রেশারটা নেওয়া আসলে সহজ হয়, কারণ এক্সামের আসলে একটা প্রেশার আছে। আচ্ছা, এর পরের টপিকে যদি যাই সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। দ্যাটস সো ইম্পর্টেন্ট, এইটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক। এই জায়গাটায় আসলে কাজ করার বহু জিনিস আছে। আন্দাজে উত্তর দিবেন না, আগেই বলছি ভাই, প্রচুর কথাবার্তা বলছি, আন্দাজে উত্তর দিবেন না, এবং কখন আন্দাজে দিবেন কখন আন্দাজে দিতে পারবেন সেইটাও কিন্তু বলছি, যে যদি 50-50 চান্স হয়, ইন দ্যাট কেস, অনলি ইন দ্যাট কেস আন্দাজে দিতে পারবেন। আচ্ছা, টার্নিং পয়েন্টে 50-এর বেশি পান না, 50 টার্নিং পয়েন্টে খারাপ মার্ক না, মোটামুটি ভালো মার্ক, কারণ টার্নিং পয়েন্টের প্রশ্নগুলো কিছুটা আমরা কঠিন করি। তো হচ্ছে আমরা কিছুটা কঠিন করি, সো আপনি 50 যেটা পান সেটা একদম খারাপ মার্ক না, মোটামুটি যদি প্রিপারেশন নেন আর একটু, বা মোটামুটি যেটুকু সময় আছে যদি ফুল একটু ট্রাই করেন তাহলে হয়ে যেতে পারে। ঠিক আছে, তো টার্নিং পয়েন্টের 50 পাওয়া একদম খারাপ না। আচ্ছা, তামারা লিখছেন জি স্যার, কিছুতেই পুরো সময় আহ, লাগে না, বা এরকম কিছু একটা লিখতেছেন, সময় নিয়ে করলেও আমার 30-35 মিনিট বেঁচে যায়, কারণ নর্মালি ম্যাথে সময় বেশি লাগে যেটা আমার লাগে না। আচ্ছা, এইটা একটা পয়েন্ট। তার না, আপনি যদি ম্যাথে ভালো হয়ে থাকেন বা আপনি যদি ম্যাথে এক্সপার্ট হয়ে থাকেন, যে না আপনি ম্যাথ খুব ভালো পারতেছেন, মনে করেন ম্যাথটা আসতেছে 20টা, ম্যাথ আসতেছে 20টা, এখন এই 20টা ম্যাথে আমি যদি বলি, কমনলি বলি, 20টা ম্যাথে মোস্ট অফ দ্য কেস স্টুডেন্টের, বেশি মানে অ্যাজ জেনারেল স্টুডেন্টের 20টা ম্যাথ করতে 30 মিনিট টাইম লাগে। নর্মাল মানে স্বাভাবিক একজন স্টুডেন্টের 30 মিনিট টাইম লাগে, 20টা ম্যাথ টাচ করতে 30 মিনিট টাইম লাগে। এখন কিছু কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথে স্ট্রং, যারা ম্যাথটাই তাদের পছন্দের জায়গা। ঠিক আছে, তন্ময় লিখছেন যে 60-65, ভেরি গুড মার্ক, খুব সুন্দর মার্ক, লেগে থাকেন, 60-65 মার্ক খারাপ মার্কটা সুন্দর মার্ক, মানে টার্নিং পয়েন্টে পরীক্ষা দিয়ে 60-65 পান, দ্যাটস এ গুড মার্ক ডেফিনেটলি। আচ্ছা, যেটা বললাম, এখন এই 30 মিনিটটা কোনো কোনো স্টুডেন্টের কাছে, এমন অনেক স্টুডেন্ট আছে যাদের কাছে আমি দেখেছি যে যারা 10 থেকে 12 মিনিটে তারা পারে, 10 থেকে 12 মিনিট, 20টা কোশ্চেন 10 থেকে 12 মিনিটের ভিতরে ঠাস 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 করে সলভ করে দিচ্ছে। 20টা কোশ্চেন এই 10 থেকে 12 মিনিটে কয়টা দাগাইছে বলেন তো? তারা মোরাললেস 18টা দাগাইছে, আর দুইটা পারে না, ওই দুটো ধরেই নাই। ঠিক আছে, না শুধু ম্যাথ দিয়ে তাকাইতে পারবেন না, ম্যাথ আপনাকে একটা স্ট্রং জোন দিবে, আর বাদ বাকি জিনিসগুলো তো আপনার লাগবে। আপনি তাইলে ধরা খাইছেন, আমার যেটা মনে হয় তার না, আপনি হয়তো জিকেতে ধরা খাইছেন, আপনি হয়তো জিকে খুব একটা ভালো পারেন না, রাইট? আমি যদি ভুল না করে থাকি।
মানে ইউজুয়ালি কি করে জানেন, যারা 10 থেকে 12 মিনিটে অ্যান্সার করে ফেলে, ওরা 18টা ম্যাথ রাইট করে 2টা ম্যাথ পারে না, বাদ দিছে। তো এইখানে কিন্তু জাস্ট একদম এইখানে একটা 20 মিনিটের একটা টাইম সেভ হয়েছে। এবং এই যে 20 মিনিটের টাইম সেভ হয়েছে, এই 20 মিনিট অন্য অন্য জায়গায় তারা একদম একাকার করে ফেলছে, বহু কিছু পড়ে ফেলছে, বহু কিছু দাগাই ফেলছে। ঠিক আছে, বহু কিছু দাগাই ফেলছে, কোনো ব্যাপার না, হয়ে গেছে। সো যদি আপনি ম্যাথে ভালো পারেন তাহলে আপনার কিছু টাইম সেভ হবে, আর আপনি যদি ম্যাথে দুর্বল হন তাহলে আপনার টাইমের ব্যাপারে ভাই সতর্ক সতর্ক। কারণ যে ম্যাথ ভালো পারে, কারণ এইখানে পুরো মানে পরীক্ষাটার ভিতরে আপনাকে টাইম কনজিউমিং জায়গায় একটাই, সেটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, টাইম আপনাকে প্রচুর কিল করবে, প্রচুর টাইম নষ্ট করবে। তো যেটা টাইম কনজিউমিং স্লট, যেখানে টাইম বেশি লাগে, আপনি যদি ওইখানে টাইম সেভ করতে পারেন কিছু, মানে অ্যাভারেজের টাইম থেকে ম্যাথে টাইম বেশি লাগে, সো আপনি যদি ওইখানেই কিছু টাইম কমাইতে পারেন, ইন দ্যাট কেস আপনি অনেক ভালো করবেন। ঠিক আছে। আচ্ছা, বাংলা আমার দুশ্মন। আচ্ছা, বাংলা, এই বাংলাতে আটকে যাচ্ছেন কেন? বাংলা, এই যে আমি যে টপিকগুলো বললাম না বাংলার, সামান্য আমি যে বাংলা টপিকগুলো পড়লাম, এই টপিকগুলো পড়লেও আপনি দেখবেন ম্যাক্সিমাম কমন পড়ে যাচ্ছে। মনে করেন 20টা কোশ্চেন, তো 25টা কোশ্চেন আছে, 25টা থেকে দেখবেন 10-12টা কমন পড়ে যাবে, যে কটা টপিক বললাম, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি। ঠিক আছে, মানে কোশ্চেন তো আমি বানাই নি, বাট আমি বিশ্বাস করি যে ওই টপিকগুলো পড়লেও দেখবেন 10-12টা কমন পড়ে যাবে। সো গোফার বাংলা তো মুখস্থ জিনিস ভাই। ঠিক আছে, একটু বুঝে বুঝে পড়লেই হবে। আপনি হয়তো বুঝে বুঝে পড়েন নাই, বা বুঝে বুঝে পড়েন নাই মানে হচ্ছে একটু ইন্টারেস্ট নিয়ে, ফিলিংস নিয়ে পড়তে হয়। যদি বাংলায় গ্রামারের জন্য পড়েন তাইলে সমস্যা। বাংলা গ্রামারটা পড়তে হয় আমরা যেভাবে ভাষাটা বলি, আমি যে কথাটা বলতেছি এটার সাথে রিলেট করে যদি আপনি বাংলাটা পড়তে পারেন, ইন দ্যাট কেস হচ্ছে আপনার জন্য কিছুটা ইউজার ফ্রেন্ডলি হবে মনে হচ্ছে। যাই হোক, ওইটা নিয়ে চিন্তা করে লাভ নেই, যতটুকু পড়েছেন অতটুকু পড়েন। আচ্ছা, এরপরে কি নিশ্চিত হলে বা অন্ততপক্ষে 2টা অপশন বাদ দিতে পারলে উত্তর দিন, না জানলে প্রশ্ন ফাঁকা রাখাই ভালো, বেশি প্রশ্ন করার চাপ নিবেন না। এই যে তামান্না কিন্তু অলরেডি বলে ফেলছে 90টার মধ্যে কতগুলো টাচ করেন সচরাচর, এই যে কোশ্চেন কিন্তু অলরেডি সে করে ফেলছে। এইটা একটা ফ্যাক্টর। এটা এটা স্টুডেন্ট একটা প্রেসারে থাকে সব সময়, স্টুডেন্টের ভিতরে কমন একটা ফ্যাক্টর থাকে, ভাই কয়টা কোশ্চেন টাচ করছেন, 90টার ভিতরে কি 80টা টাচ করছেন না 70টা টাচ করছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে তামান্না আপনাকে যে বাংলা পড়াইছে সে হয়তো আপনার ভিতরে ইন্টারেস্ট ক্রিয়েট করতে পারে না। বাংলা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, আমিও নিজে বাংলায় খুব একটা এক্সপার্ট না, মানে আমি নিজের কথা যদি বলি, আমি নিজে বাংলায় খুব একটা এক্সপার্ট না, বাট আমার কাছে যেটা মনে হয় যে বাংলা ইজ আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার কাছে খুব ইন্টারেস্ট লাগে, বিশেষ করে লিটারেচারে তো আমার দারুণ লাগে। বাট ব্যাকরণেও আমার কাছে মনে হয় যে যদি ভালোভাবে পড়ানো যায়, বাট স্টুডেন্টের ভিতরে যদি আগে কিউরিসিটি ক্রিয়েট করা যায়, দেন আপনার ভালো লাগবে। কিউরিসিটি ক্রিয়েট না করলে হিজিবিজি জিনিস মনে হবে, কি সকল ব্যাকরণ, কি সকল উদ্ভট উদ্ভট নাম, মজা পাবেন না আসলে। হ্যাঁ, মানে ফিল পাবেন না। তো আগে কিউরিসিটি ক্রিয়েট করতে হবে, তো সেই চিন্তা করে তো এখন লাভ নাই। যদ্দূর পড়ছেন পড়ছেন, সময় আছে 3-4 দিন। তো বা আজকে 4 তারিখ, 9 তারিখ পরীক্ষা, 5 দিন সময় আছে, তো এত প্যারা নিয়ে লাভ নেই, যা করা করে ফেলছেন। এবং বেশি প্রশ্ন পড়ার যে চাপটা নিতে না করলাম সেটা হচ্ছে, তামান্না যে চাপটা নিছে ওই চাপটা নেওয়ার দরকার নেই, যে হচ্ছে আল্লাহ ও কয়টা কোশ্চেন দাগাইছে, ও তো 85টা কোশ্চেন টাচ করছে। আবার কেউ কেউ এসে বলবে আরে আমি তো 90টাই দাগাই দিছি। ইউজুয়ালি যারা 85+ কোশ্চেন দাগায় ওরা সাধারণত চান্স পায় না, এটা বলে দিলাম। ইউজুয়ালি নর্মাল কেস, ওরা চান্স পায় না। 85টার উপরে আপনার কোশ্চেন দাগাইতে হবে কেন ভাই? আপনার 90টা দাগাইতে হবে কেন? কি দরকার আছে? আপনার তো 90টা দাগাইতে হবে না, আপনাকে ফার্স্ট হওয়া দরকার, যে না আমি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় প্রথম হব, এরকম চিন্তা ভাবনা আপনার নাই। সো ওয়াই, কি দরকার? আপনার বাংলা নিয়ে ভালো হতাশা আছে, বোঝা গেছে। আচ্ছা, পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা, এখানে এই 3টা জিনিস মোটালনেস একই রকম, বারবার এটা পড়ে যাবেন, পরীক্ষার হলে এটা লিখে নিয়ে যাবেন। ঠিক আছে, যে কি বলছেন, প্রথমে সহজ প্রশ্নগুলো করুন, পরে মাঝারি প্রশ্ন করুন, শেষে কঠিন প্রশ্ন করুন, শেষের 5-7 মিনিট ডিভিশনের জন্য রাখুন, ওই মার্কশিটে সঠিকভাবে দাগ দিন। এই জিনিসগুলো কমন কথাবার্তা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলোতে আমরা ধরা খাই। এখন প্রশ্ন হচ্ছে প্রথমে সঠিক প্রশ্ন করব নাকি প্রথমে কঠিন প্রশ্ন করব, কোনটা আগে করব, কিভাবে বুঝবো? ঠিক আছে, কারণ প্রশ্ন তো আর আমি জানি না। তখন লিখছেন আপু 70 থেকে 80টা, বাট 0.25 মার্ক কাটা যায়, তো তাই টার্গেট পয়েন্টে যদি যদিও এক্সামে 0.5। আচ্ছা,
হ্যাঁ, মানে এটা একটা ব্যাপার। ৭০ থেকে ৮০টা ইটস মানে আমার কাছে ঠিকঠাক মনে হয়। আমার কাছে মনে হয় না ৭০ থেকে ৮০টা কোয়েশ্চেন দাগানো যায় বা দাগানো উচিত। ঠিক আছে? ৭০ থেকে ৮০টা দাগাবেন। ৮০টার উপরে দাগানোর আসলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি প্রয়োজনীয়তা আছে। ৮০টা কোয়েশ্চেন দাগানো যদি আপনি ঠিকঠাকভাবে ৮০টা কোয়েশ্চেন দাগাইতে পারেন, এটাই অনেক। ঠিক আছে? মানে ৮০ পাওয়া কিন্তু একদম সহজ না। মানে ইট নট সো ইজি। আমার কাছে অতটা ইজি মনে হয় না। না ঠিক আছে। তো ৮০টা কোয়েশ্চেন দাগায় যদি ৭৫টা রাইট করতে পারেন, মানে ইটস আ গুড থিং। সরি, একটু সময় নিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা একদম শেষের দিকে চলে আসছি। যদি আপনাদের আর কিছু প্রশ্ন থাকে সেগুলো বলে ফেলবেন। হ্যাঁ, আমরা কিন্তু একদম একদম ক্লাসের শেষ দিকে চলে এসেছি। অল্প একটু সময় ক্লাস নিব। আর যে সকল ভুল এড়িয়ে চলবেন, একটা প্রশ্ন বেশি সময় নষ্ট করা, যেটা বলে ফেলছি সহজ প্রশ্নে বেশি ভাবা, যেটা আপনি পারেন তারপর আপনার মনে হয়েছে আরে এই প্রশ্নটা কি আসা উচিত নাকি কোনো জটিলতা আছে। মনে করেন আপনার হঠাৎ করে প্রাইমারি যে কাজগুলো করেন, মনে করেন প্রশ্ন দিছে বাংলাদেশের রাজধানীর নাম কি, কারণ আপনি তো জানেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, কিন্তু তারপর আপনার কাছে মনে হয়েছে এটা কেন দিল, এই প্রশ্ন তো দেওয়ার কথা না, এত সহজ প্রশ্ন কি দেয়, মনে হয় ঢাকা হবে না, অন্য কিছু একটা হবে, দেখি বাকি অপশনগুলো কি। ডোন্ট বি, ইউজ ইউর কমন সেন্স। ভাই আপনি তো জানেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, সো কভার ইট। তো তার মানে হচ্ছে সহজ প্রশ্নে বেশি ভাববেন না, বাংলা বা ইংরেজিতে হালকা ভাবে নেওয়া। ঠিক আছে, অনেকে আমরা মনে করি যারা, আচ্ছা জি স্যার, আমার হাজবেন্ড সবসময় বলে যে সঠিকভাবে 5টার উত্তর পারলে 5টাই দিবা, বুঝবা, ফেল করব, তাও ঠিক আছে, কিন্তু স্যার আমার মাথা কাজ করে না। এই যে মাথা কাজ না করতে সমস্যা। আচ্ছা, সাধারণ বিজ্ঞানের ব্যাপারে দেখেন, সাধারণ বিজ্ঞানের প্রশ্ন সাধারণভাবেই আসে, টুকটাক ডেইলি সায়েন্স মানে দৈনন্দিন বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন আসে, ওগুলো একটু দেখেন। যে কোনো যদি বিজ্ঞানের ছোটখাটো যদি বই থাকে বা যদি জিকের বই থাকে, জিকের বইতে সাধারণ বিজ্ঞান সেকশনে টুকটাক যেগুলো থাকে ওই সকল প্রশ্নই পড়বেন, বিশেষ করে কোনটার আবিষ্কারক কে, কোন জিনিসকে আবিষ্কার করছে, এই টাইপের প্রশ্ন টুকটাক মাঝে মাঝে দেয়। ঠিক আছে, ডেইলি সায়েন্স একদম জেনারেল বেসিক প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন। হ্যাঁ, মানে মানে 6 থেকে 10-এর বা 6 থেকে 8-এর যে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞানের যে বই, ওই সকল বইয়ের প্রশ্নগুলো ইউজুয়ালি দেয়। ওর থেকে কঠিন প্রশ্ন বা ওর থেকে টাফ লেভেলের প্রশ্ন সাধারণত দেয় না। আপনি নিশ্চয়ই এটা ভাবতেছেন না যে আপনাকে কম্পিউটার দিয়ে প্রশ্ন করবে, কম্পিউটার সায়েন্স থেকে বা আইসিটি থেকে প্রশ্ন করবে, ডেফিনেটলি করবে না। তো ওই ধরনের প্রশ্ন খুব একটা আপনি পাবেন না। একদম চিরাচরিত কমন প্রশ্ন, ঠিক আছে, পাবেন, একদম বেসিক নলেজের প্রশ্ন পাবেন, যেটা আপনার জানাই উচিত। যদি না জেনে থাকেন, যে কোনো বাচ্চাদের সাধারণ জ্ঞানের বই পড়লে বা সাধারণ বিজ্ঞানের বই পড়লেও আপনি মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, ওএমআর নম্বর মিল না রাখা, বাংলা ইংরেজি হালকাভাবে নেওয়া, ভয় চাপকে নিয়ে পরীক্ষা দেওয়া। ভয় চাপ নিয়ে পরীক্ষা দিবে না, আচ্ছা ঠিক আছে দেখি চিল করি, পরীক্ষা একটা দিচ্ছি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হইতেছে কি, সেটা হচ্ছে ইউজুয়ালি স্টুডেন্ট এই ভুলটা করে, সেটা হচ্ছে মনে করেন প্রশ্নে দাগ আইছে 50 নাম্বার, আচ্ছা 50-এর উত্তর হচ্ছে এ, ও গিয়ে দাগ আইছে 52 নাম্বার। কথা কি বুঝতে পারছেন? এই কাজটা স্টুডেন্টরা প্রায়ই করে। কারণ মনে করেন খাতা তো এরকম থাকে, একটা ওএমআর শিট থাকে আর এইখানে হচ্ছে কোশ্চেন থাকে। ঠিক আছে, এইখানে তোমার একটা কোশ্চেন থাকে আর এইটা হচ্ছে ওএমআর থাকে। তো এইখানে তো আপনার অপশনগুলো এইভাবে সাজানো থাকে, 3টা রোতে সাজানো থাকবে। তো কাহিনীটা কি হয়, আপনি মনে করেন কোশ্চেনে দেখছেন আচ্ছা 50-এর উত্তর হচ্ছে বি নাম্বার, আপনি এখানে কি হচ্ছে সুন্দর মতো 51-র বি নাম্বারটা দাগাইছেন, এরপরে 51-তে 51 হয়েছে এ নাম্বার, আপনি 53 থেকে দাগাইছেন, এতে কি হয়েছে, একটা না আপনি 4টা 5টা কোশ্চেন ভুল দাগানোর পরে হঠাৎ করে আপনার খেয়াল হবে আরে আমি তো সিরিয়াল ঠিক করি নাই, দেন আপনার কাছে মনে হয় শেষ, আপনার পরীক্ষা নাই। কথা কি বুঝতে পেরেছেন? এবং এই কাজগুলো স্টুডেন্টরা করে, কারণ তাড়াহুড়ায় থাকে, তো একটু প্রেসারে থাকে। এইখানে সে ঠিকই দেখাইছে 50-এর বি নাম্বার, কিন্তু এইখানেও যে 50-এর বিতেই আপনি বৃত্তটা ভরাট করেছেন, এইটা খেয়াল করতে হবে, এইটা শিওর হইতে হবে। এইটা শিওর হইতে না পারলে কিন্তু সমস্যা। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা ভুলগুলা কমন একটা ভুল, প্রেসারে পড়লেই স্টুডেন্ট এই ভুলগুলা করে, তাড়াহুড়া করে। সো এইটা করবেন না, যে ওএমআর নাম্বার আর কোশ্চেনের নাম্বার যে ঠিকঠাক মতো দাগাচ্ছেন, এইটা শিওর হয়ে নেবেন। আচ্ছা, ভয় চাপ নিয়ে পরীক্ষা দিবেন না, কারণ এইটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখেন ভাই, যারা আপনারা পড়তেছেন, যারা টার্নিং পয়েন্ট পর্যন্ত আসছেন, এদের একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে পার সিটে পরীক্ষার্থী কেন্দ্রীয় প্রতিযোগিতা হচ্ছে 30 জনের। ঠিক আছে, এক সিটের উপরে 30 জন নড়বে, মানে 30 জনের ভিতরে আপনাকে যদি 1 নাম্বার হইতে পারেন তাহলে আপনি চাকরিটা পাবেন। তো 30 জনের ভিতরে 1 নাম্বার হইতে পারা খুব বেশি কঠিন কাজ ব্যাপারটা এরকমটা না, কম্পিটিশন অনেক বেশি এমনটা না। নর্মালি একটা চাকরির পরীক্ষায় 50-100 জন থাকে, বিসিএসও এরকমই থাকে। আচ্ছা, তমনাল স্যার ইংরেজি সাহিত্য থেকে কত মার্ক থাকতে পারে?
আইডিয়া নেই। ইংরেজি সাহিত্য থেকে 2টা-3টা কোশ্চেন দিতে পারে ম্যাক্সিমাম, এর বেশি দেওয়ার কথা না। 3টার উপরে দিবে না, আশাবাদী। ম্যাক্সিমাম 3টা। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখেন, পরীক্ষাটা যেমনই হোক, আপনার কাটমার্ক যেমনই হোক, একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভাই রেজাল্ট হয় উপজেলা ভিত্তিক, নিয়োগটা হয় উপজেলা ভিত্তিক। তার মানে হইতেছে আপনি মনে করেন ঢাকা বিভাগে পরীক্ষা দিচ্ছেন, আর একজন খুলনা বিভাগে পরীক্ষা দিচ্ছে, দুইজনের প্রিপারেশন তো সেম হবে না, দুইজনের কাটমার্ক তো সেম হবে না। কারণ যে ঢাকা বিভাগে পরীক্ষা দেয়, ঢাকার পোলাপাইন এমনি শিক্ষিত, তারা এমনি একটু বেশি বুঝে, এমনি কোচিংয়ের আশেপাশে ঘুরে ফেরা করে, এমনি পড়াশোনা বেশি করে, তাহলে ওর চান্স পাইতে হইলে মার্ক বেশি পাইতে হয়, কারণ ওর কম্পিটিশনটা ওর মতো কারোর সাথে হইতেছে। আর আপনি তো মনে করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা কই থেকে আসে, একদম গ্রাম অঞ্চল থেকে। আপনি চিন্তা করেন ভাই, আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বা একটা ভালো সাবজেক্টে পড়ছেন, আপনি অনার্স মাস্টার্স করছেন, কোচিং করছেন, এখন অনলাইনে ক্লাস করতেছেন, আপনি আপনার এলাকার, আপনি আপনার উপজেলার অনেকের থেকে বাই ডিফল্ট বেটার, আপনি অনেকের থেকে বাই ডিফল্ট বেশি পারেন, বেশি বুঝেন, বেশি জানেন, বেশি স্মার্ট। তো স্বাভাবিকভাবে এই 30 জন থেকে না, মানে আপনার চেহারাতে দেখা, আপনার চেহারা দেখে এমনি 20 থেকে 25 জন বাদ পড়ে যাবে, একদম সোজা হবে। কারণ আপনি অনেকেরই দেখবেন, আপনার এলাকায় অনেকে আছে, মনে করেন বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সংসার করতেছে, আরো বহু কিছু করতেছে, পড়াশোনার ধারে কাছেও নাই, আইসে বাপ মাই ঠেলে ঠেলে পাঠাইছে পরীক্ষা দিতে, ও পরীক্ষা দিতে আসছে। তো ফ্যাক্টর হইতেছে, যখন আপনি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবেন, আপনি দেখবেন যে যদিও পরীক্ষা 30 জনের ভিতরে 20-25 জন আছে যাদেরকে আপনি নিজেই গোনায় ধরেন না, আপনার নিজেরই পছন্দ হয় না, দূর তুই কি পারো, তোর থেকে তো আমি এমনি বেশি বুঝি। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে হইতেছে যেহেতু আপনি টার্নিং পয়েন্ট পর্যন্ত আসতে পারছেন, তার মানে হইতেছে আপনি অনলাইন বোঝেন, আপনার প্রিপারেশন নিয়ে চিন্তা ভাবনা আছে, আপনি কিছু পড়াশোনা করছেন, ইটস মিনস আপনি এমনিতেই অনেকের থেকে বেটার। সো ওই ভয়টা বা টেনশনটা কাজ করার কিছু নাই ভাই, এত লোক পরীক্ষা দিবে, এই কয়টা সিট কেমনি হবে, নট লাইক দ্যাট। পরীক্ষার রেজাল্ট উপজেলা ভিত্তিক হবে। আচ্ছা স্যার আমার উপজেলাতে মাত্র সিট সংখ্যা 22টা, আমার উপজেলা থেকে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দিক থেকে দ্বিতীয়, মানে এই 22টা সিটে যারা প্রতিযোগিতা করবে সব ইউনিভার্সিটি স্টুডেন্ট, না, নট লাইক দ্যাট। ইউনিভার্সিটি স্টুডেন্ট এত পাগলা না, ইউনিভার্সিটি স্টুডেন্ট আরো বড় বড় চাকরিতে যায়, তারা শুধুমাত্র প্রাইমারি নিয়ে বসে থাকে না, তারা 9 গ্রেডের জবে যায়, তারা বিসিএস এ যায়, তারা ব্যাংকে যায়, তারা আর বহু জায়গায় গুতাগুতি করে, নন ক্যাডারে যায়, তারপরে যেগুলো পারে না কোনো কিছু, সেইগুলো প্রাইমারিতে আসে। আপনার যদি এখন প্রাইমারিতে চাকরি হয়, তারপরে যদি একটা ব্যাংকে হয়, আপনি প্রাইমারিতে থাকবেন, দৌড় দিবেন, ফুরুত করে প্রাইমারি ছেড়ে দৌড় দিবেন। তার মানে কি? তার মানে হইতেছে শুধুমাত্র ইউনিভার্সিটিতে যারা চান্স পায়, যারা অনেক মেধাবী, তারাও শুধুমাত্র প্রাইমারিতে থাকে না, তারা আরো আরো বড় বড় জায়গায় যায়। তো প্রাইমারি এমন একটা জায়গা যেখানে আপনার যদি সত্যিই মনে হয় যে আমি এই জবটা করব, দেন ইটস অ্যান অপরচুনিটি, ইটস এ ভেরি বিগ অপরচুনিটি। আচ্ছা আপনার উপজেলা কোনটা দামান না একটু বলেন তো? বলছেন যে সিট মাত্র 22টা, উপজেলা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দিক থেকে দ্বিতীয়, একটু শুনি তো আপনার কোন উপজেলা ভাই, যে উপজেলায় এত মানুষ পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়? এই উপজেলার নামটা বলেন তো, উপজেলার জেলার নামটা বলেন তো। আমি যদি ভুল না করে থাকি, আপনি খুলনা বিভাগে থাকেন, আমার যদি ভুল না হয়ে থাকে, তারপর একটু জানান। আচ্ছা শারীরিক ও মানসিক প্রস্তুতি, এই প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ এবং যেভাবে বলতেছি সেভাবে একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে বলা হয়েছে পরীক্ষার আগের রাতে ভালো ঘুম দিবেন। পরীক্ষার আগের রাত জেগে পড়াশোনা করে লাভ নেই। গত 3 মাস 4 মাস পড়াশোনা করে যা করছেন, এক রাতে পড়ে উল্টাই ফেলবেন না, সোজা কথা। তার মানে হইতেছে আগের রাতে ঘুমাবেন, যেহেতু শীতকাল, ঠান্ডা লাগাবেন না, সুন্দর একটা সাউন্ড স্লিপ দিবেন, যাতে নির্ঘুম 8 ঘন্টার একটা ঘুম দরকার, 8 ঘন্টার একদম শান্তির একটা ঘুমাইছে। ঠিক আছে, ঘুম যদিও আসবে না, একটু টেনশন টেনশন কাজ করবে, পরীক্ষার আগের রাতে পড়াশোনা করার দরকার নাই, খাতা, এনআইডি কার্ড, আরও যে সকল জিনিসপত্র দরকার, কলম টলম, এডমিট কার্ড, সব কিছু গুছগাছ করে সুন্দর শটান হয়ে একটা ঘুম দিবেন। সারা রাত ঘুমাবেন, সকালবেলা উঠে কিছু ইবাদত করে, ঠিক আছে, আপনি নামাজ পড়েন, প্রার্থনা করেন, করে সুন্দর মতো পরীক্ষা দিতে যাবেন। এত পড়াশোনা পরীক্ষার আগের রাতে করে লাভ নেই। হালকা খাবার খাবেন, ভারী খাবার খাবেন না, গুরুপাক খাবেন না। কেন? পরীক্ষা যেহেতু সকালবেলা হবে, রাতে এমন কিছু খাইছেন বা সকালবেলা এমন কিছু খাইছেন, আপনার যদি ওয়াশরুমের চাপ থাকে, তাহলে পরীক্ষা থাকবে না, পরীক্ষা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো রাতে এবং সকালবেলা গুরুপাক কিছু খাবে না, যেন গ্যাস্ট্রিক না হয়, যেন বদ হজম না হয়, এই ধরনের উদ্ভট ঝামেলা, উটকো ঝামেলা, এই সকল ঝামেলা থেকে অ্যাভয়েড করবেন। স্বাভাবিক খাবার খাবেন, অল্প খাবেন। এবং আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, আমি একটা জিনিস প্র্যাকটিস করি, চাইলে আপনারা করে দেখতে পারেন, যদিও খুব ভালো প্র্যাকটিস না, বাট ইফেক্টিভ। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমার আজ পর্যন্ত যতদিন সকালবেলা পরীক্ষা ছিল, সেইটা একাডেমিক হোক বা জবের পরীক্ষা হোক,
যদি সকালবেলা পরীক্ষা হয়, আমি সকালবেলা কিছু খাই না, আমি খালি পেটে পরীক্ষা দিতে যাই। না 75 জন না, 30 জন। একটা পোস্টের এগেইনস্টে 30 জন, 75 জন না। এই 75 জন তথ্য আপনাকে কে দিল? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালবেলা আমি কিছু খাই না, মানে এটা হচ্ছে আমার প্র্যাকটিস। কেন? কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে দেখেন, আপনি যখন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, আমি বলতে চেয়েছিলাম আমার জেলা মানে সিরাজগঞ্জ জেলার মধ্যে উল্লাপাড়া ও বেলকুচি ইউনিভার্সিটিতে বেশি চান্স পায়, মানে বাংলাদেশের মধ্যে না সিরাজগঞ্জ জেলার মধ্যে তো পায়, তাতে কি হয়েছে? ঠিক আছে, তারা ওই যে মানে আপনার সিরাজগঞ্জ ইউনিভার্সিটি, উল্লাপাড়া, বেলকুচি, আচ্ছা আপনাদের এখানে ইউনিভার্সিটি কয়টা? পাবলিক ইউনিভার্সিটি একটা না সিরাজগঞ্জে? তো এইটা নিয়ে তো চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, মানে এই এই এক্সট্রা প্রেশারটা নিবেন না, এই এক্সট্রা প্রেশারটা নিবেন না। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মনে করেন আপনার শরীরে ব্রেইন কতটা অ্যাক্টিভলি কাজ করবে, এইটা ডিপেন্ড করে মূলত ব্লাড সার্কুলেশনের উপরে। মানে আপনার ব্রেইনে যদি পর্যাপ্ত ব্লাড না যায়, ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে আপনি আপনার ব্রেইন ঠিকঠাক মতো কাজ করবে না, আপনার ব্রেইনটা স্লো হয়ে যাবে। আপনার ব্রেইনটাকে কাজ করার জন্য দুইটা জিনিস লাগে, সেটা হচ্ছে অক্সিজেন। ব্রেইন যত ফাস্ট কাজ করে ব্রেইনে তত বেশি অক্সিজেন কনজিউম করে। তার মানে হইতেছে আপনাকে যদি ব্রেইন ওয়ার্ক করতে হয়, আপনাকে অবশ্যই ভালো অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। মানে অক্সিজেনের ব্যবস্থা করা মানে অক্সিজেন কিভাবে যায় ব্রেইনে? অক্সিজেন ব্রেইনে যায় ব্লাডের মাধ্যমে। তার মানে যখন আপনাকে প্রচুর ব্রেইন ওয়ার্ক হয়, তখন আপনাকে ব্রেইনের অক্সিজেন সরবরাহ বা ব্লাড সার্কুলেশন বেশি বাড়ে। এবং মেডিকেল সায়েন্স এটা বলে যে আপনি যদি খুব ভারী খাবার খান, আপনি যখন খাবেন, আপনি যখন পেট ভরে খাবার খাবেন, তখন একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার পেটে যখন খাবার চলে যায়, তো এই খাবারটা হজম করার জন্য নর্মালি পাকস্থলীর সংশ্লিষ্ট জায়গাগুলোতে বা খাবার হজম প্রসেসটা আগায় নেওয়ার জন্য পাকস্থলীর আশেপাশে প্রচুর ব্লাড লাগে। এর ফলে কি হয়, যেহেতু পাকস্থলীর আশেপাশে প্রচুর ব্লাড লাগে, তখন শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে বেশি ব্লাড যখন পাকস্থলীতে চলে আসে, তখন ব্রেইনে ব্লাড কম যায়। আর যখন ব্রেইনে ব্লাড কম যায়, তখন ব্রেইন স্লো হয়ে যায়। আর যখন ব্রেইন স্লো হয়ে যায়, তখন ঘুম ঘুম আসে। এই জন্য আমরা যখন ভর পেটে বা অতিরিক্ত খাবার খাই, তখন শরীর ভারী ভারী লাগে এবং আমাদের ঘুম আসে। দ্য রিজন ইজ দ্যাট যখন আপনি বেশি খাবার খাবেন, আপনার ব্রেইনে ব্লাড কম যাবে। আর যখন ব্রেইনে ব্লাড কম যাবে, আপনার ব্লাডটা যাবে পাকস্থলীতে খাবার হজম করতে। আর যখন ব্রেইনে ব্লাডের ঘাটতি হবে, তখন অক্সিজেনের ঘাটতি হবে। আর যখন অক্সিজেনের ঘাটতি হবে, তখন ব্রেইন ওয়ার্ক কম করবে। আর যখন ব্রেইন ওয়ার্ক কম করবে, তখন স্বাভাবিকভাবে আপনার ঘুম আসবে, আপনার হ্যালোসিনেশন হবে, আপনার শরীরটা ছেড়ে দিবে। এবং এই একটা কারণে আমি সকালবেলার পরীক্ষার ক্ষেত্রে না খেয়ে যাই, কারণ যেহেতু আমার পাকস্থলী পুরো ফাঁকা, আমার শরীরের ফুল ব্লাড সার্কুলেশনটা সব থেকে বেশি ব্লাডটা যাতে আমি আমার ব্রেইনে দিতে পারি এবং যাতে ব্রেইন যাতে বেশি কাজ করে। তো চেষ্টা করবেন হালকা খাবার খাওয়ার বা অল্প খাবার। ভরা পেটে খাবার খেয়ে পরীক্ষার হলে যাবেন না, তাহলে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা হচ্ছে ব্যক্তিগত পরামর্শ, নিলে নিতে পারেন, নাও নিতে পারেন। মানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে ব্যাপারটা এরকমটা না, বাট ম্যাক্সিমাম। আচ্ছা, অ্যাডমিট কার্ড, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন, এইটা রাতেই নিশ্চিত করবেন, সকালবেলা যাতে তাড়াহুড়ো না থাকে। স্যার, আমি ঢাকার একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করছি, ইচ্ছায় ব্যাংকের দিকেই যাওয়া, তবে চাচ্ছিলাম কিছু একটা হলে পরবর্তীতে আগানোর ধাপটা সহজ হতো। আই মিন ফাইন্যান্সিয়াল এবিলিটি। একদম, দেখছেন, এই যে আপনি কিন্তু অলরেডি প্ল্যানিং করছেন, তাহলে আপনার কাছে কেন মনে হয় আপনি 4-5 বছর আগে যাদেরকে হারাইতে পারছেন, এখন তাদেরকে আবার হারাইতে পারবেন না? কোনো ম্যাটার করে ভাই? চিল। ঠিক আছে, ইটস শো টাইম। আপনি দেখাইতে হবে যে আপনি কি, সেটা দেখাইলেই হচ্ছে, এত প্যারা খাওয়ার কিছু নাই। যে ভাই ওরা তো এখানে চান্স পাইছে, আপনিও চান্স পাইছেন, ওরা পড়ছে আপনিও পড়ছেন। যে আপনার যে আপনার সাথে 5 বছর আগে আপনার সাথে জিততে পারে না পরীক্ষার কম্পিটিশনে, সে আপনার সাথে এখন কিভাবে জিতবে? আপনার তো 5 বছর ঘুমান নাই। যদি 5 বছর ঘুমেও থাকেন, গত 6 মাস তো আপনি ঘুমান নাই। দ্যাটস ইট। সময়ের আগেই কেন্দ্রে পৌঁছান এবং শান্ত থাকুন, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর সব থেকে বড় কথা হচ্ছে অল ইজ ওয়েল, 3 Idiots এর মতো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, যে সমস্যা একটা হয়েছে ওকে, ব্যাপার না, ঠিক আছে, আই উইল সলভ ইট। পেনিক হওয়া যাবে না, পেনিক হলেই ঝামেলা। প্রচুর লোক পরীক্ষা দিবে, প্রচুর ক্যান্ডিডেট, সো পেনিক হবেন না। শেষ কথা, অন্যদের তুলনায় বেশি সঠিক উত্তর সফলতা চাবিকাঠি। অন্যরা সবাই যে প্রশ্নের উত্তরটা পারে, আপনিও সেটা পারেন, বাট আপনি 2-1টা প্রশ্ন এমন পারেন যেটার উত্তর কেউ পারে না, and that's enough, you got the job। কি বলছি আরেকবার বলি, অন্যরা যে প্রশ্নগুলোর উত্তর পারে, আপনিও সেটার উত্তর পারেন, বাট আপনি এমন 2-1টা প্রশ্নের উত্তর পারেন যেটার উত্তর আর কেউ পারে না, and definitely you will got the job, আপনি চাকরিটা পেয়ে যাবেন। তার মানে হচ্ছে সব প্রশ্ন পারতে হবে না, অন্যরা যা পারে তার থেকে একটু বেশি পারতে হবে, দ্যাটস ইট, তাইলেই হবে। অবিনাশ যুক্ত হয়েছেন, কেমন আছেন অবিনাশ?
আচ্ছা, এবং এই যে ঠান্ডা মাথা, বুদ্ধিমান চেষ্টা, চেষ্টা আপনি করছেন, বুদ্ধিমান আপনি আছেন, খালি মাথাটা ঠান্ডা রাখবেন। ওয়েদার এমনি ঠান্ডা থাকবে, এই ঠান্ডা ওয়েদারে যদি মাথা গরম হয়ে যায় তাহলে সমস্যা। ওয়েদার ঠান্ডা, মাথাও ঠান্ডা রাখবেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। এবং সর্বশেষ আমার জায়গা থেকে শেষ একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে পরীক্ষার হল থেকে এই সন্তুষ্টি নিয়ে বের হন। আপনি চাকরি পান বা না পান, আপনার কাটমার্ক আসুক বা না আসুক, আপনি একটা সন্তুষ্টি নিয়ে বের হন যে আপনি ব্যক্তি হিসাবে যতটুকু পড়েছেন, আপনি যতটুকু প্রিপারেশন নিয়েছেন, আপনি ততটুকুই পরীক্ষার হলে দেখাতে পেরেছেন, আপনি ততটুকুই ইমপ্লিমেন্টেশন করতে পারছেন। এই আফসোসটা যেন না হয়, ইস যদি আমি এইভাবে পরীক্ষা দিতাম, যদি এই কোশ্চেনটা না দাগাই এই কোশ্চেনটা দাগাইতাম, যদি এইখানে সময় ঠিকঠাক মতো করতে পারতাম, ঠিক আছে, যদি এই জিনিসটা আরেকবার রিভাইজ দিতাম তাহলে আমি প্রশ্নটা পারতাম। এই ধরনের আফসোস যেন আপনাকে করতে না হয়, তাহলে এই আফসোসটা সারা জীবন যাবে। তার মানে হচ্ছে যতটুকু পড়েছেন মাস্ট এনশিওর অতটুকু আপনি সুন্দর মতো পরীক্ষার হলে দেখাইয়া আসতে পারছেন। এই ছিল আজকের আয়োজন। আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আশাবাদী ভালো করবেন, এবং খুবই মানে কি বলে ডিজায়ার একটা চাকরি, খুবই ডিজায়ার একটা জায়গা, এবং খুবই হচ্ছে সম্মানের একটা জায়গা। ভালো হবে, এবং ঠান্ডা মাথায় সৃষ্টিকর্তার নামে পরীক্ষা দিবেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করবেন না। পরীক্ষা রেজাল্ট যাই হোক এটা ম্যাটার করে না, ঠিক আছে। মানে জীবনে সফলতা থাকতেও পারে, ঠিক আছে, নাও থাকতে পারে, এটার জন্য এত প্যারা খাওয়ার কিছু নেই। মানুষ সফল হয়, কোনো মানুষের জীবনে সবকিছু বিফল না। আমি আজকে একটা মানে আজকে আপনি লাইফটা শুরু করার আগে আধা ঘন্টা আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম। উনি হচ্ছে রকমারি.com এর হচ্ছে প্রতিষ্ঠাতা। উনি হচ্ছে ওনার বাংলাদেশের অন্যতম বড় কোচিং সেন্টার উদ্ভাসেরও উনি প্রতিষ্ঠাতা। ঠিক আছে, উনি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, উনি বলছে যে ওনার 30টা কোম্পানি ফেল করছে। এর ভিতরে উদ্ভাস বা রকমারি হচ্ছে দুইটা প্রতিষ্ঠান, দুইটা কোম্পানি, এবং সেই কোম্পানিগুলো পাবলিক লিমিটেড কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি, ঠিক আছে। মানে আমি কিন্তু বিজনেস বলি নাই, কোম্পানি বলছি, ঠিক আছে। ওনার 30টা কোম্পানি উনি ফেল করছে এবং তারপর উনি সফল হয়েছে। উনি এরকমও বলছে যে আমি তো একবার চিন্তা করছি আমি হেলিকপ্টার বানাবো, ঠিক আছে। উনি হেলিকপ্টারের ব্যবসা করছে, পারে নাই। তো ফ্যাক্টর হচ্ছে ওই রকম একজন মানুষ চিন্তা করে, উনি বুয়েট থেকে পড়াশোনা করে এসেও 30 বার 30টা প্রতিষ্ঠান ফেল করার পরে 2টা প্রতিষ্ঠান দাঁড়ায় গেছে, এবং আজকে তিনি অনেক সম্ভ্রান্ত ব্যবসায়ী, অনেক ভালো করতেছে, ঠিক আছে। সারা দেশের মানুষ ওনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানে। তো ফ্যাক্টর হচ্ছে আপনি কয়বার ফেল করছেন এটা ম্যাটার করে না, এটা কেউ দেখে না দিন শেষে। আমিও আজকের আগে জানতাম না যে উনি 30 বার ফেল করছে, ঠিক আছে। সো দুই একটা পরীক্ষা খারাপ হইতে পারে, ওটা ম্যাটার করে না আসলে। ম্যাটার করে আপনি কতবার ট্রাই করেছেন এবং আপনি কতবার ভালোভাবে ট্রাই করেছেন। সো পরীক্ষা যাই হোক, পরীক্ষা দিয়ে ফেলবেন। পরীক্ষা দেওয়ার পরে উত্তর দেখবেন না, কাটমার্ক নিয়ে খুব একটা ভাববেন না, কোশ্চেন খুব একটা মিলাবেন না। নেক্সট পরীক্ষা নিয়ে চিন্তা করবেন। আর নেক্সট পরীক্ষা কি হইতে পারে? নেক্সট পরীক্ষা হইতে পারে নিবন্ধন। তো পরীক্ষাটা দিয়ে ফেললেন, পরের দিন নিবন্ধন নিয়ে ট্রাই করবেন। পরীক্ষা দিলেই ক্যারিয়ার শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। পরীক্ষা টিকে গেলে ক্যারিয়ার সেটেলড, পরীক্ষায় না টিকলে থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট। সো পরীক্ষায় দিবেন, নেক্সট চিন্তা করবেন। যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, তাহলে পড়াশোনা বন্ধ। যদি না হয়ে যায়, যেটা পড়াশোনা করতেছিলেন ওটা কন্টিনিউ করবেন। কথা কি বুঝতে পেরেছেন? সো পরীক্ষা ইটস অ্যান ইভেন্ট। পরীক্ষা নিয়ে এত প্যারি খাওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা বিয়া না যে একটা হয়ে গেলেই শেষ, এরকমটা না, ঠিক আছে। পরীক্ষা বারবার দিতে হবে, বারবার দেওয়া যাবে, এর থেকেও বেটার দিতে পারবেন। এইটা পরীক্ষা হয়ে গেলে ব্যাংকের প্রিপারেশন নেবেন, ব্যাংক হয়ে গেলে বিসিএস এর প্রিপারেশন নেবেন, আরো বড় বড় প্রিপারেশন নেবেন। সো প্রিপারেশন চলতে থাকবে, 32 বছর বয়স পর্যন্ত প্রিপারেশন চলবে। সো প্রিপারেশন থামানো যাবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং সবসময় টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন, এবং পরীক্ষার কোশ্চেন দেখার জন্য, উত্তরটা দেখার জন্য টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন। পরীক্ষার পরপরই আমরা লাইভে চলে আসবো, উত্তরটা দেওয়ার চেষ্টা করব। দাদা আপনি যদি একটু কথা বলেন। ওকে ওকে, একটু কথা বলি। সেটা হচ্ছে দেখবেন যে, ও আমার সাউন্ড নাই। এই যারা যুক্ত আছেন, একটা মিনিট একটু কথা বলি। সেটা হচ্ছে পরীক্ষার হল কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, দেখেন একটা কনফিউশন কোশ্চেন আমি একটু লিখি, যে কনফিউশন কিভাবে সৃষ্টি করে পরীক্ষার হলে। যেমন প্রশ্ন আসবে এইরকম, একটা কনফিউশন কোশ্চেন দেখাচ্ছি। মানব দেহের গড় তাপমাত্রা
কত ডিগ্রি সেলসিয়াস। দেখেন কোশ্চেন এভাবে আসবে, একটা কনফিউশন কোশ্চেন জাস্ট বলি। হ্যাঁ, মানব দেহের গড় তাপমাত্রা কত ডিগ্রি কি কি বলছে সেলসিয়াস, তাহলে আপনাকে বলছে কত ডিগ্রি সেলসিয়াস। অপশন কত দিছে 98.6, ঠিক আছে। অপশন খতে দিছে 100.4, অপশন গতে দিছে 38.4, অপশন ঘতে দিছে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন দেখেন অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার আপনারা যেটা মনে করবেন যে মানব দেহের গড় তাপমাত্রা, ও এটা তো আমি জানি 98.6, বাস অ্যান্সার ওকে। এইবার আমাকে বলেন অ্যান্সারটা হয়েছে কিনা, এবার একটু বলেন তো অ্যান্সারটা হয়েছে কিনা বলেন। মানব দেহের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, একটা ভাব পেতে দিল আপনাকে। আপনি কি করলেন, প্রথমে আছে 98.6, আপনি চমৎকার ভাবে দাগাই দিলেন, গোল বৃত্ত ভরাট করলেন ক। এরপরে এক্সাম হল তো আলাদা জিনিস, মানুষের গড় তাপমাত্রা যাই থাকুক এক্সাম হলে 102 থাকে, ঠিক আছে। এক্সাম হলে দেখবেন যে পারা জিনিসগুলো কেমনে জানি ভুল হয়ে যায়। এটার একটু অ্যান্সার করেন তো দেখি। তাহলে আপনারা কি করছেন, ক নম্বর অপশন সুন্দর করে বৃত্ত ভরাট করে দিলেন, 100 অ্যান্সার হয়ে গেছে 98.6। কিন্তু ভাইরে কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে মানব দেহের গড় তাপমাত্রা কত ডিগ্রি কিসে বলছে সেলসিয়াস। এটা কি ফারেনহাইট চাইছে? যদি বলতো মানব দেহের গড় তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট, তাইলে আপনি এটা দাগাইতেন 98.6। কিন্তু বলছে কি কি বলছে বলেন, বলছে হচ্ছে সেলসিয়াস যেহেতু চাইছে, তাইলে আমরা সেলসিয়াস চাইলে আমরা দেখবো যে কোথায় আছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 37 কোথায় আছে, এই যে ঘ নম্বর, এটা কিন্তু অ্যান্সার হবে। এইরকম চমৎকার চমৎকার কিছু কোশ্চেনে ফাঁক পেতে রাখবে যা আপনাকে কনফিউজ করে দিবে। আমি বললাম পরীক্ষার হল আলাদা জিনিস, এইখানে আপনার ঠান্ডা মাথা রাখা খুবই টাফ, কিন্তু যারা মাথা ঠান্ডা রাখতে পারবেন তারা দিন শেষে কি হবেন, সাকসেস হবেন। দেখেন প্রশ্ন কারা করবে, প্রশ্ন করবে হচ্ছে এই ভদ্রলোকরা, বুয়েট। বুয়েট প্রশ্ন করবে, সেই প্রশ্ন কঠিন হবে না সেইটা ভাবার কোনো অবকাশ নাই, 100% প্রশ্নটা কঠিন হবে। আর এই কঠিন প্রশ্ন যখনই দেখবেন মাথা আরো কি আওলা ঝাওলা হয়ে যাবে। এই জন্য এই যে প্রশ্ন দেখাইলাম একটা, যে প্রশ্ন দেখা মাত্রই আপনি উত্তর করতে যাবেন না, একটু ভাবেন কি বলছে, মানব দেহের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। যদি ফারেনহাইট বলে তাহলে অ্যান্সার হবে এইটা, যদি বলে সেলসিয়াস অ্যান্সার হবে এইটা। দেখেন একই প্রশ্ন দুই রকম অ্যান্সার চলে আসছে। কতজনের চমৎকার ভাবে এটা দাগাই দিয়ে এসে বলবো 100 হয়েছে, কিন্তু ভাই 100 হয়েছে, রং হয়েছে, রাইট হয় নাই। এই জন্য এই 6 দিনে একটু বিজ্ঞান নিয়ে, আচ্ছা ঠিক আছে, বিজ্ঞানের মোটামুটি প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়লেই কমন পড়বে। হ্যাঁ, তাইলে যেটা বলছি যে পরীক্ষার হল একটু ভিন্ন জিনিস, এখানে মাথাটা ঠান্ডা রাখতে হবে। দেখেন এইবার সিনিয়র অফিসারের রিটেন পরীক্ষা আমি কেন্দ্রে ছিলাম, একটা কেন্দ্রে, সেইখানে দেখলাম পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, রাস্তায় জ্যাম, যাইতে পারে না ঠিক মতো। পরীক্ষা যে কয়জন পড়ে গেছে একদম সবারই পরীক্ষা খারাপ হয়েছে। আমাদের একটা স্টুডেন্ট, সে অফিসার জেনারেলে চাকরি করে সোনালী ব্যাংকে, সে গাড়ি নিয়ে গেল, আমি কেন্দ্রের সামনে দাঁড়ানো, সে নামার সময় তার অ্যাডমিট কার্ড পড়ে গেছে, একটা ফাইলে ছিল অ্যাডমিট কার্ডটা পড়ে গেছে। আমি আবার দূর থেকে লক্ষ্য করছি, আমি যে অ্যাডমিট কার্ডটা নিয়ে, ও সে তো এক দৌড়ে ঢুকে গেছে ভিতরে, তার হাজবেন্ড সাথে ছিল, এরপরে আবার ব্যাক করে চলে আসছে।
এরপর আমি অ্যাডমিট কার্ডটা দিলাম, এরপরে সে আবার গেল। তার মানে কি, সে কিন্তু অস্থির। ওই অস্থির অবস্থায় পরীক্ষা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সো আপনাকে বলবো একদম ঠান্ডা মাথায় সময় নিয়ে কেন্দ্রে যাবেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, ঠান্ডা মাথায় শিক্ষক হয়ে যাবেন, প্রাইমারি চাকরিটা আপনার হবে। যখনই অস্থিরতা বিরাজ করবে আপনি আগাইতে পারবেন না, পরীক্ষা খারাপ হবে, পরবর্তী আবার যে কথা আছেন আবার সুযোগ নিন, আবার সুযোগ নিতে হবে। আচ্ছা, এইবার দেখেন পরীক্ষা নিয়ে সব কথা হয়ে গেছে, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিবন্ধন। এই পরীক্ষা দিলে কারো পরীক্ষা ভালো হবে, কারো পরীক্ষা খারাপ হবে, এইটা মানতে হবে। এইটা যে মানতে না পারে সে বেশি দূর আগাইতে পারে না। ধরেন পরীক্ষা দিবে 10 লাখ, নিবে কয়জন? তাহলে বাকিরা তো ফেল করবেই, স্বাভাবিক ব্যাপার। এই ফেল করাটা মাইনে নিতে হবে যে না, আমার ভাগ্যে এটা ছিল না, আমি আমার সর্বোচ্চটা এখানে দেই নাই, আমি পরেরটায় সুযোগ নিব। এই যে নিবন্ধন, নিবন্ধনে 35 বছর পর্যন্ত কি করা যায়? পরীক্ষা দেওয়া যায়। তাহলে এই নিবন্ধনের জন্য আমরা চমৎকার একটা কোর্স অলরেডি রান করে ফেলছি, আপনারা ভর্তি হয়ে যাবেন। ক্লাস শুরু হয় নাই, ক্লাস শুরু হবে আগামী হচ্ছে 14 তারিখ থেকে। 14ই জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে নিবন্ধন ব্যাচের, একদম কম টাকায় করাবো। এইখানে ক্লাস হবে কয়টা বলেন? 51টা। এরপরে 51টা লেকচার শিট দিব পিডিএফ। পরীক্ষা হবে কয়টা? পরীক্ষা হবে 36টা। এরপরে ক্লাস টেস্ট তো আছেই। তাহলে এই নিবন্ধনের স্বয়ং সম্পূর্ণ একটা কোর্স আমরা করাবো কয় তারিখ থেকে বলেন? 14 তারিখ থেকে। তাহলে যারা প্রাইমারি এই কোর্সটা ছিলেন আমাদের সাথে, ভালো প্রিপারেশন কিন্তু আপনার হয়ে গেছে। অল্পের জন্য হয়তো পরীক্ষাটা খারাপ করে ফেলবেন, অথবা ভালো যারা করবেন তারা পরবর্তী ধাপের জন্য পড়বেন। যারা খারাপ করবেন তাদের রিকোয়েস্ট থাকবে, একটা দিনও বসে থাকার সুযোগ নাই, আমাদের এই কোর্সে নিবন্ধন কোর্সে যুক্ত হয়ে যাবেন। আপনাদের জন্য একদম কম টাকা নিব, 14 তারিখে ডিক্লেয়ার করব। আর এর আগে যদি জানতে চান আমাদের পেজে নক দিলেই আমরা অফার ফিটা, কোনো রকম একটা ফি, বেশি টাকা না, কোনো রকম একটা ফি দিয়ে আপনারা টাচে থাকবেন আমাদের। যারা ভালো মেন্টর, ক্লাস নিবে শুভ্র স্যার, সুমন স্যার, মিজান স্যার, তারেক স্যার, বাংলার মিজান স্যার, আরিফ স্যার, ওনারা ক্লাস নেবে। সো দুর্দান্ত একটা কি কোর্স হবে এই নিবন্ধন কোর্স। আবারও বলি আপনারা সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন। 9 তারিখের জন্য, 9ই জানুয়ারি প্রাইমারি পরীক্ষা। এই 9 তারিখের জন্য সবার জন্য মনের গভীর থেকে অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টার্নিং পয়েন্টের সাথেই থাকেন। ঋষি